আসসালামু আলাইকুম। রিডজি কেরিয়ার এর পক্ষ থেকে ১৯তম নিবন্ধন বাংলা ফ্রি ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সামিউল আলম, প্রভাষক বাংলা, রাঙামাটি সরকারি কলেজ, ৪১তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার। তো আজকে হচ্ছে আমাদের বাংলা বিষয়ের উপর স্পেশাল একটা ক্লাস হবে, যেটা হচ্ছে সবারই যে সব স্টুডেন্টদের যে সমস্যাটা থাকে সেটা হলো বানান। তো মূল ক্লাসে যাওয়ার আগে আমি আপনাদেরকে কয়েকটা বিষয় একটু শেয়ার করি। সেটা হলো, ধরেন আমাদের এনটিআরসির এই ১ থেকে ১৮ পর্যন্ত যে পরীক্ষাগুলো হয়েছিল, এখানে দেখা গিয়েছিল যে প্রিলির পর লিখিত ছিল। অর্থাৎ আমরা দেখি যে প্রিলির পরে প্রিলি এরপরে ছিল লিখিত। প্রিলিতে সাধারণত ১০০ মার্ক ছিল, এরপর হচ্ছে আমাদের লিখিতের মধ্যে ১০০ বা ২০০ মার্ক ছিল। তো এখন এই বাদে ১৯তম যে নিবন্ধনের সার্কুলারটা আমাদের অনুষ্ঠিত হবে বা যে সার্কুলারটা সামনে আসবে, এখানে কিন্তু লিখিত হবে না। এখানে আপনাদের অনলি প্রিলির মধ্যে ১০০ প্লাস ১০০ ২০০ মার্কের প্রিলি হবে। তার মধ্যে ১০০ মার্ক হচ্ছে আমাদের জেনারেল, আর ১০০ মার্ক হচ্ছে সাবজেক্টিভ নিয়ে আমাদের এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তো এই ১০০ মার্কের যে জেনারেল পার্টটা রয়েছে, সেই জেনারেল পার্টের গুরুত্বপূর্ণ যে অংশ, তার মধ্যে রয়েছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, বিজ্ঞান সহ আমাদের জেনারেল নলেজ, যে অর্থাৎ বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে মূলত জেনারেল পার্টের ১০০ মার্ক, আর ১০০ মার্ক হচ্ছে আপনাদের সাবজেক্টিভ। তো আপনাদের বাংলা, আমাদের যে জেনারেল অংশের বাংলার বিষয়ের উপরে যে ১০০ মার্ক রয়েছে, সেই ১০০ মার্কের উপরে আমরা বিভিন্ন ধরনের কোর্স, বিভিন্ন ধরনের লেকচার আপনাদের সাথে প্রোভাইড করব। আপনারা আমাদের সাথে এই ক্লাসগুলো করবেন। এই ক্লাসগুলোর মাধ্যমে আপনারা বাংলার যে জেনারেল অংশের যে ২০ মার্ক রয়েছে, সেই ২০ মার্কের মাধ্যমে আপনারা উপকৃত হবেন। তো আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আমাদের আজকের ক্লাসটা আমরা বাংলা বানানের উপর ক্লাস রাখছি। কারণ আমাদের যে স্টুডেন্টগুলো রয়েছে, তারা যখন বাংলা বিষয়টা যখন পড়তে যায়, তাদের কিন্তু কয়েকটা বিষয়, বাংলা ব্যাকরণের কয়েকটা বিষয়ের মধ্যে সাধারণত একটা সমস্যা দেখা যায়। তার মধ্যে রয়েছে বানান, এরপর হচ্ছে যে সমাস, এরপর হচ্ছে বাচ্য সহ, এছাড়া আমাদের অর্থবোধক যে শব্দগুলো রয়েছে, এই প্রত্যেকটা শব্দগুলোর মধ্যে আমাদের দেখা যায় স্টুডেন্টগুলোর মধ্যে সমস্যা বিদ্যমান রয়েছে। তো এই সমস্যাগুলো যাতে আপনারা ইজিলি ওভারকাম করে আসতে পারেন এবং এই সমস্যা থেকে আপনারা সহজে যাতে নিস্তার লাভ করতে পারেন, এই কারণে আমাদের কিছু কিছু ফ্রি ক্লাস দেওয়া হয়েছে। আজকে হচ্ছে আমরা বানান নিয়ে ক্লাসটা করব। তো আমরা একটু দেখি যে আমাদের বানান সম্পর্কিত আমাদের কি কি বিষয়। আমাদের বানান যদি আমরা পড়তে যাই, অর্থাৎ আমরা যখন এই বাংলা বানানের নিয়মগুলো যখন পড়তে যাই, আমাদের চোখের সামনে যে বিষয়টা আসে সেটা হলো বাংলা একাডেমি কর্তৃক প্রণীত বাংলা বানানের নিয়ম। এখন আমরা ওই দিকে না গিয়ে আমরা একটু দেখি যে বাংলা একাডেমি কর্তৃক প্রণীত বাংলা বানানের নিয়মের মধ্যে কিছু কিছু টেকনিক আমরা এখানে আজকের ক্লাসের মাধ্যমে দেখব, এবং এই টেকনিকের মাধ্যমে কিন্তু আমরা বানানটা খুব ইজিলি মনে রাখতে পারবো। ওকে, তাহলে আমরা দেখি যে আমি আজকে আমাদের যে বানানগুলা, এই বানানগুলাকে আমরা বিভিন্ন অংশের মধ্যে বিভক্ত করব। বিভিন্ন অংশের মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে এই বিষয়গুলো একটু মনে রাখতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি। তাহলে আমরা এখানে বানানগুলোকে কয়েকটা ক্যাটাগরিতে আমরা বিভক্ত করব। প্রথমে হচ্ছে যে বানানের ক্ষেত্রে আমরা রস্যই, দীর্ঘই, এছাড়াও রস্য উ, দীর্ঘ উ, এছাড়াও ও, অনুস্বার, এই টাইপের বানানগুলো আমরা একটু দেখব। কেন এই টাইপের বানানগুলো দেখব? কারণ মনে করেন যে আমরা যখন বানানগুলো পড়তে যাই, অর্থাৎ আমাদের যখন বানানগুলো সম্পর্কে আলোচনা করা হয়, তখন বানানের ক্ষেত্রে যে সমস্যাটা দেখা যায় সেটা হলো সহযোগী যে বর্ণগুলো রয়েছে। অর্থাৎ আমাদের বাংলা ব্যাকরণের মধ্যে অনেকগুলো সহযোগী বর্ণ রয়েছে। তার মধ্যে আমরা একটু দেখি যে রস্যই, দীর্ঘই, রস্য উ, দীর্ঘ উ এবং ও, অনুস্বার, এই টাইপের কিছু শব্দ, এসে কিছু বর্ণ রয়েছে যেগুলো হচ্ছে সহযোগী বর্ণ। এবং এই সহযোগী বর্ণগুলো কি করে, এই সহযোগী বর্ণগুলো যখন আমরা বানানটা প্রয়োগ করতে যাই, তখন এখানে আমাদের নানা ধরনের প্রতিবন্ধকতা, নানা ধরনের সমস্যার সৃষ্টি করে। তাহলে আজকে আমরা কিছু টেকনিক ফলো করে কিছু কিছু নিয়ম আমরা দেখব, যে নিয়মগুলোর মাধ্যমে আমরা মূলত দেখতে পারি যে আমাদের এই রস্যই, দীর্ঘই, রস্য উ, দীর্ঘ উ, ও, অনুস্বার টাইপের আমাদের যে সমস্যাগুলো বিদ্যমান রয়েছে, সেই সমস্যাগুলো কি হবে, সমাধান হবে। প্রথমে আমরা একটু দেখি যে আমাদের কিছু কিছু তৎসম শব্দ রয়েছে, অর্থাৎ আমাদের তৎসম বা অতৎসম শব্দ যেটাই আমরা বলি, এই তৎসম এবং অতৎসম শব্দের মধ্যে যদি আমাদের কোনো বানানের ক্ষেত্রে যদি রস্যই, দীর্ঘই, রস্য উ, দীর্ঘ উ যদি উভয়টা আসে, অর্থাৎ বানানের মধ্যে যদি উভয়টা আসে, সে সকল বানানের ক্ষেত্রে বাংলা একাডেমি কর্তৃক প্রণীত বাংলা বানানের নিয়ম অনুসারে আমাদের কি দিতে হবে, রস্যই অথবা রস্য উ ব্যবহার করতে হবে। আপনি খেয়াল করুন, এই যে আমাদের কিংবদন্তি শব্দটা আগে কিরকম ছিল, এই যে কিং বদন্তি শব্দটা হচ্ছে আমাদের এইভাবে ছিল আগে, অর্থাৎ আমাদের কিংবদন্তি শব্দটা দীর্ঘইকার দিয়ে ছিল, এবং দেখা যায় যে অনেকে কিংবদন্তি শব্দটা রস্যিকার লিখছে। তাহলে আমরা দুইটা জায়গার মধ্যে কিন্তু দুইটা বানানটা পাচ্ছি, অর্থাৎ দুইজন বিখ্যাত রাইটার কিন্তু এই দুইটা বানানটা লিখেছে। এই কারণে এই দুইজন রাইটারদের মধ্যে
এই দুইজন যে রাইটারগুলো, বিখ্যাত যে রাইটারগুলো, এই রাইটারগুলোর মতামতটাকে খণ্ডিত করে বাংলা একাডেমি একটি নিয়ম নীতি প্রবর্তন করেছে, যে নিয়ম নীতির মাধ্যমে বলেছে যে অনলি আমরা দীর্ঘিকারটা লিখবো না, এখানে আমরা কি লিখবো, রস্যিকারটা লিখবো। তাহলে আমি আজকে আমাদের এই ক্লাসের মধ্যে যে বানানগুলো আপনাদের নিয়ে আমরা আলোচনা করব, ওই প্রত্যেকটা বানান কিন্তু আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এবং আমরা যে পরীক্ষাগুলো দিব, বিশেষ করে এনটিআরসি থেকে শুরু করে যে সকল পরীক্ষায় আমরা অংশগ্রহণ করি না কেন, আমাদের কিন্তু এই আজকের যে ক্লাস, এই ক্লাসের বানানগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং আপনারা হচ্ছে এখানে আমি কিছু আপনাদেরকে টেকনিক শিখিয়ে দিব, এই টেকনিকগুলোর মাধ্যমে আপনারা এই বানানগুলো চেষ্টা করবেন, এবং পরবর্তীতে হচ্ছে আপনাদের যে বিভিন্ন বইগুলো রয়েছে, বইগুলোতে আপনারা প্র্যাকটিস করবেন। তাহলে আমরা একটু দেখি এই যে সূচিপত্র বানান, তাহলে আমরা এখানে দেখি যে সূচিপত্র, এই সূচিপত্রের বানানগুলো কিন্তু আগে কিন্তু কিভাবে ছিল এটা আমরা একটু দেখি। তাহলে সূচিপত্র আমরা আগে লিখতাম কিভাবে, এটা সূচি পত্র। আপনারা দেখবেন পুরাতন যে বইগুলা, অর্থাৎ আমাদের যে ছোটকালের যে বইগুলো রয়েছে, এই বইগুলোর মধ্যে সূচিপত্র বানানটা কিন্তু দীর্ঘিকার দিয়েছিল, কিন্তু বাংলা একাডেমি কর্তৃক প্রণীত বাংলা বানানের নিয়ম অনুসারে এই সূচিপত্রের বানানটা কি হবে, রস্যিকার দিয়ে হবে। সূচিপত্রের বানানটা কি হবে, রস্যিকার দিয়ে হবে। একইভাবে এখানে আমাদের যতগুলো বানান রয়েছে, প্রত্যেকটা বানানটা কি হবে, রস্যিকার দিয়ে হবে। যেমন আমরা দেখি যে তরণী, ধমনী, এরপর হচ্ছে আমাদের রয়েছে এদিকে রয়েছে পদবী, রচনাবলী, লোহরী। আপনারা শ্রেণী এবং স্বরনী এই দুটো বানান মনে রাখবেন। এই দুটো বানানের ক্ষেত্রে আমাদের দন্তন্য এবং মূর্ধন্য সমস্যা, এটা আমরা একটু পরে দেখব, কখন দন্তন্য হবে কখন মূর্ধন্য হবে, এটা আমরা একটু পরে দেখব। তাহলে শ্রেণী এবং স্বরনী প্রত্যেকটা বানানের ক্ষেত্রে কি হবে, রস্যিকার হবে। কারণ আপনারা দেখেন যে আমাদের বিগত এনটিআরসি পরীক্ষার মধ্যে শ্রেণী টাইপের একটা বানান এসেছিল, যেটা হলো দীর্ঘিকার দিয়ে, অর্থাৎ শ্রেণী বানানটা ছিল কিভাবে, শ্রেণী বানানটা ছিল এইভাবে। তাহলে এই যে সহজ সহজ বানানগুলো কিন্তু আমাদের সমস্যা হয়ে যায়। শ্রেণী বানানটা বলতো এই যে মূর্ধন্য ছিল কিন্তু সেখানে দীর্ঘিকার দেওয়া ছিল, তাহলে শ্রেণী বানানটা কি হবে, রস্যিকার দিয়ে হবে। এটা হলো বাংলা একাডেমি কর্তৃক প্রণীত বাংলা বানানের নিয়ম অনুসারে আমাদের কি হবে, দীর্ঘিকার দিয়ে হবে। এছাড়া আমরা আরো কিছু রস্যই এবং দীর্ঘিকার যুক্ত বানান দেখি। যদি আমাদের কোনো একটা শব্দের সাথে, ধরেন এটা একটা মৌলিক শব্দ, 2 নম্বরে আমরা যে নিয়মটা নিয়ে এসেছি সেটা হলো, যদি কোনো একটা শব্দের সাথে যদি আমরা ইন প্রত্যয় যুক্ত করি, অর্থাৎ কোনো একটা শব্দের সাথে যদি আমরা ইন প্রত্যয় যুক্ত করি, এই ইন প্রত্যয়ের সাধিত শব্দটা কি হবে, দীর্ঘিকারের দিয়ে হবে। এই বানানটা কিন্তু আমাদের অনেকবার পরীক্ষা আসছে। তাহলে কোনো একটা শব্দের সাথে, কোনো একটা মৌলিক শব্দের সাথে যদি আমরা ইন প্রত্যয় যুক্ত করি, তাহলে ওই শব্দটা কি হয়ে যাবে, দীর্ঘিকার হয়ে যাবে। তাহলে এখানে আমরা একটু দেখি, এই যে গুণ শব্দটার সাথে আমরা ইন প্রত্যয় যুক্ত করে কি করলাম, এটা দীর্ঘিকার হয়ে গেছে। কিন্তু এখানে আছে কি, রস্যইকার, অর্থাৎ আমাদের প্রত্যয় যুক্ত হয়েছে কিন্তু রস্যিকারটা, কিন্তু যখন আমরা এই শব্দটাকে যখন আমরা সাধিত করলাম তখন কি হয়ে যাচ্ছে, দীর্ঘিকার হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপর আমরা একটু দেখি পরবর্তীতে, যখন এই দীর্ঘিকার যুক্ত শব্দের সাথে যখন আমরা প্রত্যয় যুক্ত করব, কি যুক্ত করব, প্রত্যয়, অর্থাৎ প্রত্যয়ের মধ্যে কি রয়েছে, ত, তা, তৈব, অথবা যদি আমরা এখানে সমাসবদ্ধ করি, এটাকে যদি আমরা প্রত্যয় সাধিত করি অথবা সমাসবদ্ধ করি, তখন আমাদের এই দীর্ঘিকারটা কি হয়ে যাবে, ট্রান্সলেট হয়ে এটা রস্যিকার হয়ে যাবে। তাহলে দীর্ঘিকারটা কি হয়ে যাচ্ছে, রস্যিকার হয়ে যাচ্ছে। কারণ আমাদের এই নিয়ম থেকে প্রায় 100টার মতো বানান কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে, অর্থাৎ আমাদের এক্সাম্পলের মধ্যে আছে। এই একটা সিম্পল নিয়ম থেকে আমাদের কয়টা বানান, প্রায় 100+ বানান হচ্ছে আমাদের পরীক্ষার মধ্যে, বিভিন্ন পরীক্ষার মধ্যে কিন্তু আসে, সেটা এনটিআরসি না, অন্যান্য পরীক্ষার মধ্যেও আসে। তাহলে আমরা একটু দেখি, আমরা যদি মন্ত্রী পরিষদ লিখি, তাহলে আমরা মন্ত্রী পরিষদের বানানটা কি লিখবো দেখি, আপনারা একটু বলেন, মন্ত্রী পরিষদ। তাহলে আমরা মন্ত্রী পরিষদ, সহযোগিতা, প্রতিযোগিতা, এই বানানগুলো কি শুদ্ধ আছে কিনা, বা এই বানানগুলো কি কঠিন, বা এই বানানগুলো কোনো ধরনের সমস্যা, এই বানানগুলোর মধ্যে কোনো সমস্যা আছে কিনা, তাহলে আপনারা একটু কমেন্ট বক্সে জানান, তাহলে আমি বুঝতে পারবো এটা কোন নিয়ম থেকে আসছে। এই যে আমাদের সেই নিয়মটাকে, অর্থাৎ আমাদের এটা মৌলিক শব্দের সাথে আমরা ইন প্রত্যয় যুক্ত করে এটাকে দীর্ঘিকার করলাম, এর সাথে যদি আমরা কোনো ধরনের প্রত্যয় এবং কোনো এটাকে যদি আমরা সমাসবদ্ধ পদে রূপান্তর করি, তখন এটা কি হয়ে যাবে, রস্যিকার হয়ে যাবে। ওকে, আচ্ছা, এরপর আমরা একটু দেখি পরবর্তীতে আমাদের পরবর্তী বানানটা কি রয়েছে। তাহলে এইভাবে কিন্তু আপনাদের অনেকগুলো শব্দ আসবে, উপযোগিতা, তারপর হচ্ছে প্রতিযোগিতা আমরা বললাম, এরপর হচ্ছে যে প্রাণীবিদ্যা, তারপর হচ্ছে যে মন্ত্রিসভা, মন্ত্রী পরিষদ, এই টাইপের এই টাইপের প্রায় 100টা+ এর মতো আমাদের বানান পরীক্ষার মধ্যে আসে। এই বানানগুলো সব এই নিয়ম অনুসারে কি হবে, রস্যিকার হবে। আচ্ছা, এরপর আমরা একটু দেখি পরবর্তীতে। ওকে, পরবর্তীতে আমরা একটু দেখি, যদি কোনো একটা শব্দের সাথে যদি ইক প্রত্যয় যুক্ত হয়, ধরেন আমি একটা শব্দ লিখলাম, সেই শব্দটা হলো শরীর, সেই শব্দটার নাম কি, শরীর। এই শরীর শব্দটার সাথে যদি আমি একটা ইক প্রত্যয় যুক্ত করি, তাহলে এই শরীরটা শব্দটা কি হয়ে যাবে,
শারীরিক হয়ে যাবে। অর্থাৎ আমাদের এখানে এই যে দেখেন শরীর শব্দটার মধ্যে এখানে যেটাই থাকুক এই লাস্টের যে কারটা এই কারটা সবসময় কি হবে রস্যই হয়ে যাবে, রস্যই কার হবে, রাজশাহীতে কি হবে রস্যইকার হবে। যেমন আমি যদি বলি যে প্রদেশ, তাহলে প্রদেশ শব্দটার সাথে যদি আমি ইক প্রত্যয় যুক্ত করি তাহলে কি হচ্ছে প্রাদেশিক, প্রাদেশিক। তাহলে আমি প্রাদেশিক বানানটা কিন্তু দীর্ঘিকার দিয়ে লিখতে পারবো না, আমি প্রাদেশিক বানানটা কিন্তু এইভাবে লিখতে পারবো না, কারণ আমাদের এখানে শেষে কিন্তু কি যুক্ত হচ্ছে ইক প্রত্যয় যুক্ত হচ্ছে। এই কারণে ইক প্রত্যয় যুক্ত হওয়ার কারণে আমাদের এই বানানটা কি হবে রস্যিকার দিয়ে হবে। একইভাবে আনুষঙ্গিক, আনুষ্ঠানিক, প্রামাণিক, তারপর হচ্ছে সাংবাদিক, এই সবগুলা ইক প্রত্যয়ান্ত শব্দ। অর্থাৎ যেখানে আপনি শেষের দিকে ইক দেখবেন, অর্থাৎ শেষের দিকে যখন আপনি ইক দেখবেন এই বানানের ক্ষেত্রে কি হবে সবসময় রস্যিকার হয়ে যাবে, এই বানানের ক্ষেত্রে সবসময় কি হবে রস্যিকার হবে। এটা একটু খেয়াল করতে হবে। তাহলে যে সকল শব্দের বানানের শেষে আমরা ইক দেখব বা ইক প্রত্যয়ান্ত শব্দ যুগে যে বানানগুলো আমরা দেখব এই বানানগুলো সবসময় কি হবে রস্যিকার দিয়ে হবে। এখানে আমরা কি করতে পারবো না দীর্ঘিকার ব্যবহার করতে পারবো না। এরপর আমরা একটু দেখি পরবর্তীতে আমাদের কি আছে, আমরা পরবর্তী বানানটা একটু দেখি। তাহলে পরবর্তীতে বলা হচ্ছে যে সকল দেশ ভাষা জাতি যেটাই বোঝাক না কেন এদের প্রত্যেকের বানানে কি হবে রস্যিকার হবে। যেমন আমরা কিন্তু আরবি, আপনারা যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে আছেন আমরা কিন্তু আরবি শব্দটা আগে এভাবে লিখতাম, আরবি শব্দটা আমরা কি লিখতাম এভাবে লিখতাম। যখন আমরা ফার্সি বলি এই ফার্সি শব্দটা কিন্তু আমরা এভাবে লিখতাম। কিন্তু বাংলা একাডেমি কর্তৃক বাংলা বানানের নিয়ম অনুসারে সকল অতৎসম শব্দ এগুলো সব হচ্ছে যে অতৎসম শব্দ, কারণ এগুলো সব বিদেশি শব্দ, বিদেশি শব্দ মানে অতৎসম শব্দ। তাহলে সকল অতৎসম শব্দের বানানের ক্ষেত্রে কি হবে রস্যিকার হবে, সকল বানানের ক্ষেত্রে কি হবে রস্যিকার হবে। তবে দুইটা দেশের বানান নাম আমাদের দুইটা দেশের নাম আছে, দুইটা দেশের নামের ক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে হবে দীর্ঘিকার ব্যবহার করতে হবে। তাহলে আমরা দুইটা দেশের নাম একটু পরে বলছি, বা আপনারা যদি কারো যদি জানা থাকে দুইটা দেশের নাম আপনারা চাইলে আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাতে পারেন যে দুইটা দেশের নাম কি। তাহলে আমি যেটা বলছিলাম সেটা হলো দেখেন দেশের মধ্যে যতগুলো দেশ আছে এই যে আফগানিস্তান, আমেরিকা, কাশ্মীর, তারপর হচ্ছে যে গ্রিস, জার্মানি, তিব্বত, বেলজিয়াম, সৌদি আরব ইত্যাদি সকল দেশের নামের ক্ষেত্রে কি হবে রস্যিকার হবে, সকল দেশের নামের ক্ষেত্রে কি হবে রস্যিকার হবে। একইভাবে ভাষার ক্ষেত্রে আমরা দেখি যে আরবি, ইউক্রেনি, ইংরেজি যত ধরনের ভাষা আছে প্রত্যেকটা ভাষার ক্ষেত্রে কি হবে রস্যিকার হবে। অর্থাৎ আমাদের আগে কিন্তু ফার্সি শব্দটা বানানটা কিন্তু দীর্ঘিকার দিয়ে লেখা হতো, কিন্তু বর্তমানে আপনাদের বানানের ক্ষেত্রে কিন্তু এটা রস্যিকার দিয়ে লিখতে হবে। এছাড়াও যত জাতি আছে সকল জাতি হচ্ছে কি হবে রস্যিকার দিয়ে লিখতে হবে। তাহলে আপনারা আমাকে বলেন যে কোন দুইটা দেশ, যে দুইটা দেশের নামের বানানের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য হবে না। এই দুইটা দেশের নাম কি আপনারা জানেন? কোহিনুর বলছে মালদ্বীপ বানানটা কি হবে, হ্যাঁ এই মালদ্বীপ। তাহলে আমরা একটা পেলাম মালদ্বীপ। এই মালদ্বীপ বানানের কি হবে মালদ্বীপ বানান কিন্তু রস্যিকার দিয়ে হবে না, মালদ্বীপ বানানটা কি হবে দীর্ঘিকার দিয়ে হবে, কারণ এখানে দ্বীপের কিন্তু নিজস্ব অর্থ রয়েছে। দ্বীপ যদি আপনি রস্যিকার দিয়ে লিখেন এই দ্বীপের অর্থ কিন্তু ভিন্ন হয়ে যাচ্ছে, অর্থাৎ এই দ্বীপের কিন্তু অর্থ হবে না, ভিন্ন অর্থ হবে। আর মালদ্বীপের এটা দীর্ঘিকার দিয়ে লিখতে হবে, কারণ এই মালদ্বীপের মধ্যে দ্বীপ যে শব্দটা এই দ্বীপ শব্দটা আমাদের হচ্ছে যে বাংলা শব্দের মধ্যে বিদ্যমান রয়েছে বলে এই দ্বীপ শব্দটা আমাদের কি দিয়ে লিখতে হবে দীর্ঘিকার দিয়ে লিখতে হবে। একইভাবে আরেকটা দেশ আছে যে দেশের নামের বানানোর ক্ষেত্রে আমাদের কি লিখতে হবে দীর্ঘিকার লিখতে হবে। তাহলে ওই দেশের নামের বানানটা তাহলে একটা দেশ আছে সেটা হলো শ্রীলঙ্কা। তাহলে এই শ্রীলঙ্কা শব্দটার যে শ্রী শব্দটা রয়েছে এই শ্রী শব্দটা কিন্তু রস্যিকার দিয়ে লেখা যায় না, শ্রী শব্দের অর্থ কিন্তু অর্থ নেই, কিন্তু শ্রী দগন দীর্ঘিকার দিয়ে লিখবো, এই দীর্ঘিকার দিয়ে শ্রী এর কিন্তু কি আছে অর্থ রয়েছে, এখানে আমরা শ্রীলঙ্কা শব্দটা দীর্ঘিকার দিয়ে লিখবো। তাহলে মনে রাখবেন এই দুইটা দেশ এই দুইটা দেশের নামের বানানের ক্ষেত্রে আমাদের কি লিখতে হবে দীর্ঘিকার ব্যবহার করতে হবে। এছাড়াও বর্তমান সময়ের মধ্যে যদি এই প্রশ্নটা আপনাদের আসবে না বা এত ডিপ থেকে আপনাদের প্রশ্নটা দিবে না, সেটা হলো বর্তমান সময়ের মধ্যে যদি আমরা বলি যে চীনটা কিন্তু এইভাবে লেখা যায়, দুইভাবে লিখা যায়, চীনটা রস্যিকার দিয়ে লেখা যায় দীর্ঘিকার দিয়ে লেখা যায়। বাংলা একাডেমি কর্তৃক বাংলা বানান নিয়ম অনুসারে চীনটা হলো রস্যিকার দিয়েও শুদ্ধ হবে, আবার দীর্ঘিকার দিয়েও বর্তমানে অনেক জায়গায় লেখা হচ্ছে, যেভাবে আমরা ঈদ এবং ঈদ লিখি। অর্থাৎ বর্তমানে কিন্তু বাংলা একাডেমি যখন সমালোচনা হয়েছিল তখন কিন্তু আগে কিন্তু আমাদের ঈদটা কিন্তু রস্যিকার দিয়ে লেখা হইতো, তো সমালোচনা হওয়ার পরে বর্তমানে ঈদটা কিন্তু আবার সে দীর্ঘিকার যুগে ফিরে গেছে। একইভাবে যখন আমরা খ্রিস্ট লিখি বা খ্রিস্টান, এই খ্রিস্টান শব্দটার মধ্যে আমাদের কি করতে হবে রস্যিকার ব্যবহার করতে হবে। এবং এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যদি এটা নত্য এবং সত্যবিধানের, সেটা হলো খ্রিস্টান শব্দটা আমাদের নত্যবিধান ও সত্যবিধান অনুসারে খ্রিস্টান শব্দটা কিন্তু এটাই শুদ্ধ, কিন্তু আমাদের খ্রিস্ট ধর্মের আপত্তি থাকার কারণে খ্রিস্টান শব্দটা কিন্তু বর্তমানে মূর্ধন্য ষ দিয়ে লিখতে হয়। অর্থাৎ আমাদের এই তিনটা বানানগুলো কিন্তু আগের বানানের নিয়ম অনুসারে কিন্তু কি হচ্ছে এই তিনটা বানান রচিত হচ্ছে। আচ্ছা এরপর আমরা একটু দেখি পরবর্তীতে আমাদের কি, তাহলে আমাদের বানানের নিয়মের মধ্যে আমরা দেখলাম যে রস্য ইকারের যে বানান
প্রথমে আমরা রস্যি এবং দীর্ঘ ঈর মধ্যে যে বানানগুলো রয়েছে সে বানানগুলো প্রথমে আমরা দেখব। এরপর আমরা হচ্ছে দীর্ঘিকারের বানানটা দেখব। এরপর আমরা রস্যকার কোথায় কোথায় রস্যকার বসবে, কোথায় কোথায় দীর্ঘকার বসবে, এই বানানগুলো আমরা একটু দেখব। তাহলে পরবর্তীতে আমরা একটু দেখি যে সকল শব্দ আলি প্রত্যয় যুক্ত হয়ে, অর্থাৎ একটা শব্দের সাথে যদি আমি আলি প্রত্যয় যুক্ত করি, আলি প্রত্যয় যুক্ত হওয়ার মাধ্যমে আমরা যে শব্দটা গঠিত করব এই শব্দটার বানানে কি হবে, রস্যিকার হবে। যেমন আমি যদি বলি যে, আমি বললাম যে সোনালী, আমি বললাম কি এই যে সোনালী, তাহলে সোনালী শব্দটা এই যে আলি প্রত্যয় থাকার কারণে এই সোনালী শব্দটা কি হবে, রস্যিকার হবে। তাহলে সোনালী মানে এটা একটা বিশেষণবাচক শব্দ। ভালো করে কথা খেয়াল করুন, আমি একটা প্রশ্ন করবো এখান থেকে। সোনালী শব্দটা হলো একটা বিশেষণবাচক শব্দ, এই কারণে আলি প্রত্যয় যার সাথে যুক্ত হবে এই শব্দটা কি হয়ে যাবে, বিশেষণ হয়ে যাবে। এই যে বিশেষণ হওয়ার কারণে এই সোনালী শব্দটার মধ্যে আমাদের কি ব্যবহার করতে হবে, রস্যইকার ব্যবহার করতে হবে। একইভাবে আমরা যদি দেখি যে রূপা যোগ আলি সমান হচ্ছে রূপালী, তাহলে যে রূপালী শব্দ, এই রূপালী শব্দটাও কি হচ্ছে, রস্যিকার হয়ে যাচ্ছে। কিন্তু আমার প্রশ্নটা হলো, যখন আমরা বাংলাদেশ আমাদের যে ব্যাংকের মধ্যে যখন আমরা যাই, অর্থাৎ আমরা যখন ব্যাংকের মধ্যে লেনদেন করি, তখন আমরা দেখি যে আমাদের বাংলাদেশের দুইটা ব্যাংক রয়েছে, একটা হলো সোনালী, একটা হলো রূপালী। এই বানানটা কিন্তু দীর্ঘিকার দিয়ে লেখা হয়। অর্থাৎ আপনারা যে ব্যাংকে যখন দেখবেন, আপনারা দেখবেন যে ব্যাংকের বানানগুলো কিন্তু সোনালী, রূপালী এগুলো দীর্ঘিকার দিয়ে লেখা হচ্ছে। চীনের বানানের ক্ষেত্রে আপনি যেটা দিয়ে লিখেন দুটোই শুদ্ধ হবে, রস্যিকার দিয়ে লিখলে শুদ্ধ হবে, দীর্ঘিকার দিয়ে লিখলেও শুদ্ধ হবে। অর্থাৎ বাংলা একাডেমি যেগুলো বিতর্ক ছিল, এই বিতর্কগুলো কিন্তু সে দুইটার উপরে কি দিয়ে দিয়েছে, দুইটার উপরে সে রায় দিয়ে দিয়েছে। এই কারণে এখানে দুইটা বানান লিখলে কিন্তু শুদ্ধ হবে, এটা কিন্তু ভুল হবে না। আচ্ছা, আমার যে প্রশ্নটা, এই প্রশ্নটা হলো যে সোনালী এবং রূপালী এই দুইটা শব্দ কিভাবে শুদ্ধ হবে, কারণ এই দুটো শব্দ কিন্তু আমরা ব্যাংকের বানানের মধ্যে দেখি। তাহলে এই দুটো শব্দ কিভাবে শুদ্ধ হবে বা কোন লজিকে শুদ্ধ হবে, এই বিষয়টা কি আপনাদের জানা আছে? কারণ আমাদের নিয়ম অনুসারে আলি প্রত্যয় যুক্ত শব্দ কি হবে, রস্যিকার হবে। কিন্তু আমরা এখানে দেখছি যে এখানে সোনালী এবং রূপালী এই দুইটা শব্দের বানান কিন্তু দীর্ঘিকার দিয়ে হচ্ছে। তাহলে এটা কেন শুদ্ধ, বা এত সোনালী ব্যাংক বা রূপালী ব্যাংক ওরা ওরা কেন এটাকে সংশোধন করছে না? তাহলে আমরা এখানে বলেছিলাম যে আলি প্রত্যয় যে শব্দের সাথে আলি প্রত্যয় যুক্ত হবে ওই শব্দটা কি হয়ে যাবে, বিশেষণবাচক শব্দ হয়ে যাবে। ওই শব্দটা কি হবে, বিশেষণবাচক শব্দ হবে। কিন্তু সোনালী এবং রূপালী এই দুইটা কিন্তু বিশেষ্য হিসেবে ব্যবহার হচ্ছে। কি হিসেবে, বিশেষ্য হিসেবে দুইটা শব্দ কিন্তু ব্যবহার হচ্ছে। অর্থাৎ আমরা সোনালী বলতে বাংলাদেশের একটা নির্দিষ্ট ব্যাংকে বোঝাচ্ছি, রূপালী বলতে আমরা বাংলাদেশের একটা নির্দিষ্ট ব্যাংকে বোঝাচ্ছি। যেহেতু এটা নির্দিষ্টভাবে একটা বিষয়কে বোঝাচ্ছে, ওই কারণে এটা কি হয়ে যাবে, বিশেষ্য হয়ে যাবে। যখন বিশেষ্য হবে তখন এই বিশেষ্যবাচক নামগুলো যেভাবে লিখে সেভাবে শুদ্ধ। যেমন আপনার নাম আপনি যেভাবে লিখবেন সেভাবে শুদ্ধ। আপনার নাম, আমাদের মানুষের নামগুলো কিন্তু কি হয়, মানুষের নামগুলো কিন্তু বিশেষ্য। এই বিশেষ্যগুলোকে, নামবাচক শব্দগুলোকে আমরা যেভাবে লিখবো সেভাবে শুদ্ধ। যেহেতু ব্যাংক দীর্ঘিকার দিয়ে ব্যবহার করা হচ্ছে, এই কারণে এখানে যখন এটা ব্যাংক বোঝাবে তখন এটা কি হবে, এটা দীর্ঘিকার দিয়ে শুদ্ধ হবে। আর যখন এটা বিশেষণ বোঝাবে তখন এটা কি করতে হবে, তখন এটা রস্যিকার দিতে হবে। আচ্ছা, এরপর আমরা একটু দেখি পরবর্তীতে আমাদের কি রয়েছে। পরবর্তীতে রয়েছে নিচের কিছু শব্দ রয়েছে, যে শব্দগুলোর গঠনে কি দিতে হবে, দীর্ঘিকার দিতে হবে। অর্থাৎ এতক্ষণ পর্যন্ত আমরা যে বানানগুলোর নিয়মগুলো দেখলাম, এই বানানের নিয়মগুলো ছিল রস্যিকার দিয়ে। এখন আমরা একটু দেখব যে দীর্ঘিকার দিয়ে। যদি আমরা এই নিয়মটা একটু আগে পড়লাম যে ইন প্রত্যয়ান্ত যে শব্দগুলো থাকবে, এই ইন প্রত্যয়ান্ত সকল শব্দগুলো কি দিতে হবে, দীর্ঘিকার দিয়ে দিতে হবে। যেমন দেখেন উৎসাহ শব্দটার সাথে আমি যখন ইন প্রত্যয় যুক্ত করবো সমান কি হচ্ছে, উৎসাহী হচ্ছে। একইভাবে অধিকার, অধিকারী, কৃত, কৃতি, মন্ত্র, মন্ত্রী, প্রাণ, প্রাণী, উপকার, উপকারী, দায়, দায়ী, একা, একাকী। যখন এই সকল শব্দগুলোর সাথে আমি শুরুতে বলেছিলাম ত, তা প্রত্যয় অথবা এই সকল শব্দগুলোকে যখন আমরা সমাসবদ্ধ করব তখন কিন্তু আবার এই দীর্ঘিকারটা কি হয়ে যাবে, রস্যিকার হয়ে যাবে। তাহলে আমাদের এই সিম্পল নিয়মগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আমরা যে বানানগুলা এখানে আমরা দেখবেন আপনারা পরীক্ষার মধ্যে আমাদের এই বানানগুলাই কিন্তু ঘুরে ফিরে পরীক্ষার মধ্যে অনেকবার এসেছে এবং ঘুরে ফিরে কিন্তু এগুলাই আসে। তো আমাদের নিয়মগুলো না জানার কারণে আমাদের কি হয়ে যায়, আমরা হচ্ছে এই বানানগুলা জানতে পারি না, আমাদের বানানের মধ্যে সমস্যা হয়ে যায়। তাহলে এই বানানটা হচ্ছে কি, এই বানানটা হচ্ছে আমাদের ইন প্রত্যয়ান্ত শব্দগুলো জানার। ইন প্রত্যয়ান্ত শব্দ যে শব্দের সাথে যুক্ত হবে এই শব্দটা কি হয়ে যাবে, দীর্ঘিকার হয়ে যাবে। আচ্ছা, পরবর্তীতে আমরা একটু দেখি আমাদের কিছু কিছু শব্দ রয়েছে যে শব্দগুলা ইয় প্রত্যয় যুক্ত হলে ইয় প্রত্যয় যুক্ত করার মাধ্যমে শব্দগুলোর সাথে কি হচ্ছে, দীর্ঘিকার হচ্ছে। যেমন কেন্দ্র শব্দটা যদি আমি একটা ইয় প্রত্যয় যুক্ত করি, কেন্দ্র শব্দটার সাথে যদি আমি ইয় প্রত্যয় যুক্ত করি, যে শব্দটা আমরা গঠিত করব ওই শব্দটা কি হয়ে যাবে, দীর্ঘিকার হয়ে যাবে। ওই শব্দটার বানানে কি হবে, দীর্ঘিকার হয়ে যাবে। তাহলে এখানে আমরা দুইটা বিষয় পাইলাম, সেটা হলো যদি কোনো একটা শব্দের সাথে যদি ইন প্রত্যয় যুক্ত হয় অথবা ইয় প্রত্যয় যুক্ত হয়, এই দুইটা প্রত্যয় যদি কোনো একটা শব্দের সাথে যদি যুক্ত হয় সেখানে আমাদের কি হয়ে যাবে, বানানে দীর্ঘিকার হয়ে যাবে। আর কোনো একটা শব্দের সাথে যদি ত, তা অথবা তৈব এই প্রত্যয় যুক্ত হয় তাহলে এই বানানে কি হবে, এই বানানগুলোতে কি হবে, রস্যিকার হয়ে যাবে।
তাহলে এই দুইটা বিষয় আপনারা কিন্তু নোট রাখেন, এই দুইটা বিষয় কিন্তু আপনাদের বিভিন্ন সময় পরীক্ষার জন্য কিন্তু কাজে লাগবে। আপনারা এই দুইটা বিষয় কিন্তু একটু নোট রাখেন, এই দুইটা বিষয় কিন্তু আপনাদের পরীক্ষার জন্য অনেক বেশি কাজে দিবে। তাহলে একটা হলো কোন একটা শব্দের শেষে যদি ইন প্রত্যয় যুক্ত হয়, কোন একটা শব্দের শেষে যদি ইন প্রত্যয় যুক্ত হয় অথবা ইয় প্রত্যয় যুক্ত হয়, এই শব্দের বানানে কি হয়ে যাবে? দীর্ঘিকার হয়ে যাবে। আর কোন একটা শব্দের শেষে যদি ত, তা বা তৈব এই প্রত্যয়গুলো যুক্ত হয়, এগুলো সবগুলো কিন্তু প্রত্যয়গুলো যুক্ত হয়, তখন এই শব্দের বানানে কি হবে? রস্বীকার হয়ে যাবে। আর আপনারা যদি এইভাবে যদি কেউ যদি না বোঝেন, তাহলে এই যে শুরুর দিকে আমি যেটা বললাম যে আমাদের কোনো শব্দের শেষে যদি আমরা ইন প্রত্যয় যুক্ত করি, শব্দটা দীর্ঘিকার হয়ে যাবে। এর সাথে যদি আমরা এই প্রত্যয়গুলো যুক্ত করি, শব্দটা কি হবে? রস্বীকার হবে। আপনারা দুইভাবে যে কোনো একভাবে কিন্তু আপনারা এটা ইজিলি মনে রাখার চেষ্টা করবেন বা ইজিলি মনে থাকবে। ওকে, আমরা তাহলে এই বানানগুলো একটু দেখি। এই প্রত্যেকটা বানানের ক্ষেত্রে শেষে কিন্তু কি যুক্ত হচ্ছে? প্রত্যেকটা বানানের শেষে কিন্তু দীর্ঘই অর্থাৎ ইয় প্রত্যয় যুক্ত হচ্ছে। তাহলে মূল শব্দের সাথে আমরা কি যুক্ত করলাম? ইয় প্রত্যয় যুক্ত করার মাধ্যমে এই শব্দগুলোর বানান কিন্তু শুরুর দিকে কিন্তু অনেকগুলো বানানের মধ্যে কিন্তু কি আছে? রস্যই আছে। এই যে দেখেন জাতীয় শব্দটার মধ্যে কিন্তু রস্যই আছে। কিন্তু যখন আমরা এটাকে জাতীয় বলি, তখন এই জাতীয় শব্দটা কি হবে? ইয় প্রত্যয় থাকার কারণে এটা কি হয়ে যাবে? দীর্ঘিকার হয়ে যাবে। তাহলে এই বানানগুলো কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে আসে যে করণীয়, জলীয়, দর্শনীয়, বঙ্গীয়, পূজনীয়, বরণীয়, জাতীয়, কেন্দ্রীয়, তারপর হচ্ছে যে আমাদের যে প্রাণীয়, এই সকল শব্দগুলোর বানানের ক্ষেত্রে আমাদের কি হবে? দীর্ঘিকার হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা একটু দেখি পরবর্তীতে আমাদের কি আছে। আমরা দেখি সন্ধি সাধিত সকল শব্দ। তাহলে সন্ধির মধ্যে কিন্তু দুইটা বিষয় আছে, একটা হলো সন্ধি বিচ্ছেদ, একটা নাম হলো কি? সন্ধি বিচ্ছেদ, একটা হলো সন্ধি সাধিত শব্দ। তাহলে এই যে এখানে দেখেন, এখানে আমাদের কিন্তু দুইটা পার্ট আছে। এই যে সমানের আগে একটা পার্ট, সমানের পরে একটা পার্ট। তাহলে আমাকে বলেন তো এখানে সন্ধি বিচ্ছেদ কোনটা, সন্ধি সাধিত শব্দ কোনটা? আপনারা যদি এই বিষয়টা যদি বুঝতে পারেন, এখান থেকে আপনারা 7-8টা বানান ইজিলি মুখস্থ রাখতে পারবেন। তাহলে আমি যেভাবে বলছি আপনারা কিন্তু আমাকে সাথে সাথে রিপ্লাই দিতে হবে, তাহলে আমি আপনাদেরকে আরো খুব সহজে বুঝাতে পারবো। তাহলে এই যে সমান, আমাদের এখানে সমানের পাশে কিন্তু দুইটা চিহ্ন রয়েছে। অর্থাৎ আমি আরেকটু ইজি করে দিই, সেটা হলো আচ্ছা, তাহলে এখানে মনে রাখবেন যে আমাদের হলুদ চিহ্ন যেটা রয়েছে, অর্থাৎ আমরা একটু হলুদ চিহ্ন যেটা, সেই বিষয়টাকে বলা হয় সন্ধি বিচ্ছেদ। যেমন রবি যোগ ইন্দ্র, এই পুরো পাঠটার নাম হলো সন্ধি বিচ্ছেদ। আর এই যে আমাদের রবি যোগ ইন্দ্র এর মাধ্যমে যে শব্দটা সাধিত হচ্ছে, এই শব্দটার নাম কি? এই শব্দটার নাম হলো সন্ধি সাধিত শব্দ। তাহলে একটা বিষয় আপনাদেরকে আমি বলি, সেটা হলো আমাদের যে সকল শব্দগুলোকে আমরা সন্ধি সাধিত শব্দ বানাবো, এই সন্ধি সাধিত শব্দ হওয়ার জন্য বা কোনো একটা শব্দ সন্ধি সাধিত হওয়ার জন্য একটা শর্ত অবশ্যই পালন করতে হবে। সেটা হলো, আচ্ছা এখানে দুইটা শর্ত আছে যদিও, এক নম্বর শর্ত হলো এখানে দুইটা শব্দ থাকবে। এক নম্বর শর্ত কি? যে এখানে দুইটা শব্দ থাকবে। যেমন দেখেন এই যে রবি, এটা হলো 1 নম্বর শব্দ, ইন্দ্র এটা হলো 2 নম্বর শব্দ। এবং 1 নম্বর নিয়ম এটা, আর 2 নম্বরে বলা হচ্ছে যে প্রত্যেকটি শব্দের অর্থ থাকতে হবে। প্রত্যেকটি শব্দের কি থাকতে হবে? অর্থ থাকতে হবে। প্রত্যেকটি শব্দের কি থাকতে হবে? তাহলে প্রত্যেকটি শব্দের অর্থ থাকতে হবে। তাহলে আপনারা এই সন্ধির মধ্যে এই দুইটা শর্ত কিন্তু অবশ্যই মনে রাখবেন। আচ্ছা যাই হোক, এটা আমরা সন্ধি বিচ্ছেদের মধ্যে এটা নিয়ে আলোচনা করব। তাহলে এখানে যে বিষয়টা আমি বোঝাতে চাইছিলাম, সেটা হলো যে সকল শব্দের বানানের ক্ষেত্রে যে সকল শব্দগুলা সন্ধি সাধিত হবে, যে সকল শব্দগুলো কি হবে? সন্ধি সাধিত হবে। কারণ এটা আমি বলার কারণ কি, আমি যখন আপনাদের বলবো সন্ধি সাধিত শব্দ, তখন আপনারা বলবেন যে স্যার সন্ধি সাধিত শব্দ বুঝবো কিভাবে? তাহলে সন্ধি সাধিত শব্দ হওয়ার জন্য আপনারা মাথার মধ্যে দুইটা শর্ত রাখবেন। একটা হলো এখানে সর্বনিম্ন দুইটা শব্দ থাকতে হবে, এবং এই প্রত্যেকটা শব্দের কিন্তু আলাদা করে অর্থ থাকতে হবে। যেমন আপনি যখন প্রকৃতি প্রত্যয় করবেন, এই প্রকৃতি প্রত্যয়ের মধ্যে কিন্তু একটা শব্দের অর্থ থাকে, প্রত্যয়ের কিন্তু কোনো অর্থ থাকে না। একইভাবে আমরা যখন উপসর্গ করি, এগুলো প্রত্যেকটা কিন্তু দুইটা শব্দের মাধ্যমে কিন্তু গঠিত হয়। যখন আমরা উপসর্গ করব, এই উপসর্গগুলোর মধ্যে উপসর্গের মধ্যে যে উপসর্গের কিন্তু অর্থ থাকে না, কিন্তু উপসর্গ যার সাথে বসে তার কিন্তু অর্থ আছে। একইভাবে যখন আমরা সমাস করব, এই সমাসের মধ্যে কিন্তু অনেকগুলা পদকে আমরা এক পদে করি, অর্থাৎ এখানে কিন্তু অনেকগুলা পদকে এক পদীকরণ করা হয়। এখানে কিন্তু কি থাকে না? আলাদা করে দেওয়া থাকে না। তাহলে আমাদের সন্ধি সাধিত শব্দের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, এই সন্ধি সাধিত শব্দগুলো প্রত্যেকটা বানান কি হবে? এই সন্ধি সাধিত শব্দগুলো হওয়ার মূল শর্ত হলো দুইটা। একটা হলো এখানে দুইটা শব্দ থাকবে, এবং এই দুইটা শব্দের প্রত্যেকটির কিন্তু নিজস্ব আলাদাভাবে কি থাকতে হবে? অর্থ থাকতে হবে। তাহলে যে সকল শব্দগুলো সন্ধি সাধিত হবে, এই সন্ধি সাধিত শব্দ অর্থাৎ এই সাধিত শব্দের বানানের ক্ষেত্রে কি হবে? দীর্ঘিকার হবে। এখানে কখনো কি হবে না? রস্বীকার হবে না। যেমন আমরা এখানে দেখি যে রবীন্দ্র, ভর্তিচ্ছু, প্রতীক্ষা, শচীন্দ্র, সুধীন্দ্র, সতীশ, রতীন্দ্র, পরীক্ষা, অধীশ্বর, বারিন্দ, এই প্রত্যেকটা শব্দের বানান কিন্তু কি হচ্ছে? দীর্ঘার দিয়ে হচ্ছে। আমাদের এই বানানগুলো কিন্তু পরীক্ষার মধ্যে আসে, এগুলো হচ্ছে রস্বীকার দিয়ে আসে। সুতরাং আমাদের খেয়াল করতে হবে যে আমাদের আজকে আমি যে কথাটা বললাম যে সন্ধি সাধিত শব্দ হইলেই
এটার বানানে কি হবে? দীর্ঘিকার হবে। এখানে কোনো ধরনের রস্যিকার ব্যবহার করা যাবে না। আচ্ছা, আমরা এরপর একটু দেখি পরবর্তীতে কি আছে। তাহলে যে সকল সকল ধরনের স্ত্রীবাচক শব্দ, অর্থাৎ আমাদের যে সকল স্ত্রীবাচক শব্দ থাকবে, এই স্ত্রীবাচক শব্দগুলোর বানানের ক্ষেত্রে কি হবে? দীর্ঘিকার হবে। যেমন আমি যদি বলি যে গাভী, তাহলে গরু, আমরা জানি যে গরু হচ্ছে একটা পুরুষবাচক শব্দ, আর গাভী হলো একটা স্ত্রীবাচক শব্দ। এছাড়া আমরা যদি বলি যে হরিণ থেকে হরিণী, তাহলে হরিণ থেকে হরিণী। এই যে সকল স্ত্রীবাচক শব্দের বানানের ক্ষেত্রে কি হবে? সকল স্ত্রীবাচক শব্দের বানানের ক্ষেত্রে আমাদের দীর্ঘিকার বসাইতে হবে। এখানে কিন্তু আমরা কোনো রস্যিকার বসাইতে পারবো না, কারণ আমাদের বানানটির সমস্যাটা হয় কোথায়? কোন দুইটা বানানে? একটা হলো কিঙ্করী, আরেকটা হলো এই যে তরুণী। এই দুইটা বানানের ক্ষেত্রে কিন্তু আমাদের কি হয়ে যায়? সমস্যা হয়ে যায়। এখানে আমরা রস্যিকার বসাবো না দীর্ঘিকার বসাবো। আরেকটা বানান যেটা হচ্ছে সহজ কিন্তু আমাদের সমস্যা সৃষ্টি করে, সেটা হলো রানী। সেটা হলো কি? রানী। তাহলে এই যে দেখেন এই বানানগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ। যখনই সেটা স্ত্রীবাচক শব্দ হবে, এই বানানগুলো আমাদের কি দিতে হবে? দীর্ঘিকার দিতে হবে। তাহলে আপনারা এই নিয়মটা একটু মনে রাখবেন যে আমাদের স্ত্রীবাচক শব্দের বানান কি হবে? দীর্ঘিকার হবে। আচ্ছা, এরপর আমরা একটু দেখি আমাদের যত ধরনের ভূত রয়েছে, অর্থাৎ আমাদের যত ধরনের ভূত রয়েছে, এই ভূতের মধ্যে দুইটা ভূত ছাড়া, একটা হলো অদ্ভুত, একটা হলো ভূতুরে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা রস্যি এবং দীর্ঘিকার বানান দেখলাম। এবার আমরা একটু দেখি যে কখন হ্রস্বকার হবে আর কখন দীর্ঘ হবে। তাহলে প্রথম যে বানানটা সেটা হলো সকল ধরনের ভূত, যত ধরনের ভূত যুক্ত শব্দ রয়েছে সকল ধরনের ভূতে দীর্ঘকার হবে, শুধু দুইটা ভূতের ক্ষেত্রে কি হবে না? হ্রস্বকার হবে। তাহলে আমরা একটু দেখি যে অভূতপূর্ব, তাহলে অভূতপূর্বের মধ্যে কিন্তু অদ্ভুত নেই, আবার ভূতুরে শব্দটাও নেই। তাহলে অভূতপূর্ব শব্দের মধ্যে কিন্তু অদ্ভুত শব্দটাও নেই, আবার ভূতুরে শব্দটা না থাকার কারণে এটার বানানটা কি হবে? দীর্ঘকার দিয়ে হবে। এছাড়াও অঙ্গীভূত শব্দের মধ্যে যে বানানটা, এই ভূতের মধ্যে কিন্তু এই দুইটার মধ্যে কোনোটা নেই। একইভাবে অভিভূত, আবির্ভূত, উদ্ভূত, একীভূত, ঘনীভূত এবং প্রবিভূত, পরাভূত, প্রস্তুত, এটা হবে না, প্রস্তরীভূত, বশীভূত, সম্ভূত, এই সকল ভূতের বানানে কি হবে? দীর্ঘকার হবে। শুধুমাত্র কোন দুইটা ভূতের বানানে রস্যিকার হবে না, দীর্ঘকার হবে না? একটা হলো অদ্ভুত আর একটা হলো ভূতুরে। আচ্ছা, এরপরে তাহলে আপনারা মনে রাখবেন যে আমাদের এই বানানগুলো আমাদের কিন্তু পরীক্ষার মধ্যে গুরুত্বপূর্ণ। আপনারা দেখবেন যে বানানের বিগত সালের প্রশ্নের মধ্যে কিন্তু এনটিআরসির মধ্যে কিন্তু এই টাইপের প্রশ্নগুলো অনেকবার এসেছে, বিভিন্ন পরীক্ষার মধ্যে এসেছে। তাহলে এই পরীক্ষাগুলো যদি আমরা একটা টেকনিকে মনে রাখতে পারি এই প্রশ্নগুলো, তাহলে আমাদের জন্য পরীক্ষার মধ্যে কি হবে না? সমস্যা হবে না। আমাদের এখানে যে টিপসগুলো দেওয়া আছে এই টিপসগুলো আপনারা ফলো করবেন। এই ফলো করার মাধ্যমে আমাদের কি হবে? এই বিষয়গুলো আরো বেশি আমাদের মনে থাকবে। আচ্ছা, তাহলে আমরা বললাম যে অদ্ভুত এবং ভূতুরে এই দুইটা শব্দ ছাড়া বাকি সকল ভূতের বানানে কি হবে? দীর্ঘকার হবে। এছাড়া আমরা একটু দেখি যখন আমরা দেখি দয়ের সাথে কিন্তু আমাদের দুইটা বানান প্রায় সময় আসে, একটা হলো দয়ের সাথে হ্রস্বকার, একটা হলো দয়ের সাথে দীর্ঘকার। অর্থাৎ কখন দয়ের সাথে হ্রস্বকার হবে আর কখন দয়ের সাথে দীর্ঘকার হবে। কারণ আমরা যদি বলি যে ধরেন আমরা বললাম যে দূরীভূত, তাহলে এই দূরীভূত শব্দের বানানের মধ্যে আমরা জানি যে ভূত শব্দটার ক্ষেত্রে দীর্ঘকার হবে, কিন্তু দয়ের সাথে হ্রস্বকার হবে না দীর্ঘকার হবে। এই বিষয়টা কিন্তু আমাদের মধ্যে সমস্যা সৃষ্টি হয়। তাহলে এই সমস্যার সমাধান কি? যখন শব্দটার মাধ্যমে, এই শব্দটার মাধ্যমে যদি আমরা দূর বা দূরত্ব বুঝাই, কি বুঝাই? এই শব্দটার মাধ্যমে যদি দূর অর্থাৎ দূরে বা দূরত্ব যদি বুঝাই, তখন এই এর বানানের ক্ষেত্রে কি হবে? দীর্ঘ উকার হবে, অর্থাৎ এই দীর্ঘকার হবে। আর যদি সেটা দূরত্ব বা দূর বা দূরত্ব যদি না বোঝায়, তখন প্রত্যেকটা বানানের ক্ষেত্রে কি হবে? হ্রস্বকার হবে। যেমন এখানে দেখেন যে দূরত্ব, দূরগামী, দূরদর্শী, দূরপাল্লা, দূরপ্রাচ্য, দূরবর্তী। এরপর রয়েছে আমাদের দূরবীক্ষণ, দূরাবত, দূরাম্বয়, দূরাবস্থা। তাহলে দূরাবস্থার বানানটা কি হবে? তাহলে এই সকল শব্দগুলোর বানানটা হচ্ছে দীর্ঘকার দিয়ে, কারণ এই সকল শব্দগুলা দূর বা দূরত্ব বোঝাচ্ছে। যখন আমরা দূরাবস্থা বুঝাবো, তাহলে দূরাবস্থার বানানটা কি হবে? দূরাবস্থা বানানটা কিন্তু হ্রস্বকার দিয়ে হবে। কেন হ্রস্বকার দিয়ে হবে? কারণ দূরাবস্থা বলতে কারো করুণ অবস্থা বোঝাচ্ছে, এটার মাধ্যমে কিন্তু দূরও বোঝাচ্ছে না, এটার মাধ্যমে কিন্তু কোনো দূরত্ব বোঝাচ্ছে না। এই কারণে এখানে বানানটা কি হবে? হ্রস্বকার হবে। ওকে, তাহলে আমরা এর পরবর্তীতে নেক্সট ক্লাসে দেখি কি আছে। তাহলে আমাদের কিছু কিছু শব্দ রয়েছে যে শব্দগুলো একই বোঝায়, যে শব্দগুলো কিন্তু একই জিনিসকে বোঝায়, কিন্তু এই শব্দগুলা তৎসম শব্দের বানানের ক্ষেত্রে একরকম হয়ে যায়, আবার তদ্ভব শব্দের বানানের ক্ষেত্রে কিন্তু কি হয়ে যায়? আরেক রকম হয়ে যায়।
যেমন যখন আমরা ঊনবিংশ বলি, এই যে ঊনবিংশ শব্দটা কিন্তু এই যে 19 কে বোঝাচ্ছে। তাহলে 19 শব্দটা কিন্তু ২ টা বানান রয়েছে। অর্থাৎ 19 শব্দটা কিন্তু আমরা ২ ভাবে বলতে পারি। একটা হলো 19, আবার এটাকে আমরা যখন পূরণবাচক শব্দের মধ্যে ট্রান্সলেট করি তখন এটাকে হয়ে যায় ঊনবিংশ। তাহলে কখনো ঊনবিংশ হবে, কখনো 19 হবে। ২ টা বানানই কিন্তু শুদ্ধ। এখানে কিন্তু কোনো বানান অশুদ্ধ না। এই ২ টা বানান কিন্তু শুদ্ধ। তাহলে যখন ঊনবিংশ বোঝাবে তখন কিন্তু আপনি দীর্ঘকার ব্যবহার করতে হবে। তখন কিন্তু আপনি হ্রস্বকার দিয়ে লিখতে পারবেন না। আর যখন আপনি 19 বলবেন তখন আপনাকে হ্রস্বকার ব্যবহার করতে হবে। তখন আপনি কিন্তু দীর্ঘকার ব্যবহার করতে পারবেন না। একইভাবে কূপ এবং কুয়ো এই ২ টা কিন্তু একই জিনিসকে বোঝাচ্ছে। যখন আপনি বলবেন যে কূপ, এই কূপ শব্দটা হলো একটা তৎসম সাধিত শব্দ। এই কূপটা হচ্ছে দীর্ঘকার দিয়ে হবে। আর কুয়ো, যখন আপনি কুয়ো বলবেন তখন আপনি হ্রস্ব উকার দিতে হবে। এরপরে যে বানানগুলো, এই বানানগুলো আপনারা 3 স্টার মার্ক দিয়ে রাখেন। কারণ এখান থেকে বিসিএস সহ প্রত্যেকটা পরীক্ষার মধ্যে একটা বানান থাকে। এটা আমরা খুব সহজে একটু বুঝাই দিব। আপনারা এটা স্টার মার্ক দিয়ে রাখেন। আমি এখানে স্টার মার্ক দিয়ে রাখতেছি। কারণ এই বাম পাশের যে বানানগুলো এগুলো হলো সাধু ভাষায়, এগুলো হচ্ছে সাধু। আর ডান পাশের যে বানানগুলো এই বানানগুলো হচ্ছে চলিত ভাষার। তাহলে এখান থেকে আমাদের আরেকটা জিনিস শেখা হয়ে গেল যে সাধু ভাষার মধ্যে কোন ধরনের শব্দ ব্যবহার হবে, তৎসম শব্দ ব্যবহার হবে। আর চলিত ভাষার ক্ষেত্রে কোন ধরনের শব্দ ব্যবহার হবে, তদ্ভব শব্দ ব্যবহার হবে। তাহলে এখানে কাহিনীটা কি আমরা একটু দেখি। মনে রাখবেন, যদি কোনো একটা শব্দের বানানের মধ্যে যদি হ্রস্ব উকার থাকে, অর্থাৎ তৎসম শব্দের বানানের মধ্যে যদি হ্রস্ব উকার থাকে, কোনো কারণে যদি থেকে যায়, তখন এটাকে যখন আমরা তদ্ভবের মধ্যে অথবা চলিত ভাষার মধ্যে যখন আমরা রূপান্তর করব, এই হ্রস্বকারের পরে যে শব্দটা থাকবে এই শব্দটাকে কিন্তু ওকার বানিয়ে দিতে হবে। তাহলে আমরা একটু নিয়মটা একটু লিখি। সেটা হলো, যদি আমরা একটু দেখি যে এখানে কি বলা হচ্ছে, যে আমরা বললাম তাহলে যদি সাধু ভাষার মধ্যে, এটা আপনারা একটু চাইলে লিখতে পারেন, হ্রস্ব উকার থাকলে চলিত ভাষায় সেটা কি হয়ে যাবে, চলিত ভাষার মধ্যে সেটা হ্রস্ব উকার থাকবে। এই যে হ্রস্ব উকার পরে আপনারা খেয়াল করেন, এই হ্রস্ব উকারের পরে যদি আকার থাকে তাহলে চলিত ভাষার মধ্যে আকারটা কি কার হয়ে যাবে, ওকার হয়ে যাবে। নরমালি নিয়মটা কি, এই নিয়মটা আসছে কোথা থেকে? নরমালি নিয়মটা হলো, যদি সাধু ভাষার মধ্যে যদি দীর্ঘকার থাকে, কি থাকে, দীর্ঘকার থাকে, চলিত ভাষায় সেটা কি হয়ে যাবে, হ্রস্বকার হয়ে যাবে। এই যে আপনি দেখেন এখানে দীর্ঘকার ছিল, এই দীর্ঘকারটা এদিকে কি হয়ে গেছে, হ্রস্বকার হয়ে গেছে। একইভাবে দীর্ঘকার ছিল, এই দীর্ঘকারটা দিকে কি হয়ে গেছে, হ্রস্বকার হয়ে যাচ্ছে। কিন্তু কোনো কারণে যদি তৎসম শব্দের মধ্যে ব্যতিক্রমভাবে যদি আমাদের এখানে যদি হ্রস্বকারটা ব্যবহার করতে হয়, তখন হ্রস্বকারের পরে যে আমরা ব্যবহার করব এরপরে কিন্তু একটা আকার থাকবে। এরপরে কিন্তু আপনি ওকার দিতে পারবেন না। যদি আকার দেন, অর্থাৎ যদি আকার দেন এটা কিন্তু চলিত ভাষায় শুদ্ধ, তৎসম ভাষায় শুদ্ধ। আর যদি ওকার দেন এটা কিন্তু তদ্ভব ভাষায় শুদ্ধ, চলিত ভাষার মধ্যে শুদ্ধ। আর এটা হলো সাধু ভাষার মধ্যে শুদ্ধ, তৎসম শব্দ বা সাধু ভাষার মধ্যে শুদ্ধ। তাহলে এই নিয়মটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই নিয়মটা আপনারা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু কাইন্ডলি জানাবেন। তাহলে এরপর আমরা একটু এখানে এক্সাম্পলগুলো একটু দেখব। এই যে দেখেন, তুলা শব্দটার মধ্যে কি আছে, হ্রস্বকার আছে, হ্রস্বকারের সাথে আকার আছে। তাহলে এখানে কিন্তু হ্রস্বকারে কিন্তু কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা পরিবর্তন করব কোথায়? পরিবর্তন করব যদি এখানে দীর্ঘকার থাকে, এই দীর্ঘকারকে আমরা কি করে দিব, হ্রস্বকারে রূপান্তর করব। কিন্তু যেহেতু এখানে হ্রস্বকার রয়েছে, তাহলে বলেছিলাম তারপর অবশ্যই একটা কি থাকবে, তারপর অবশ্যই একটা সরা থাকবে। যখন একটা সরা থাকবে এই সরাটা রূপান্তরিত হয়ে কি হবে, সরাটা ওকারে রূপান্তরিত হয়ে যাবে। এখন আপনারা একটু এক্সাম্পলগুলো দেখেন, এক্সাম্পলগুলোর মাধ্যমে আপনারা বুঝতেছেন কিনা সেটা দেখেন। যেমন আমরা দেখি যে তুলা, তুলা শব্দটার সাথে হ্রস্ব ওকারের সাথে আছে, এই কারণে তুলাটা কি হয়ে গেল, ওকার হয়ে গেল। কিন্তু এখানে দেখেন ধুলি শব্দটা, ধুলির মধ্যে কিন্তু দীর্ঘকার রয়েছে। তাহলে দীর্ঘকার থাকলে এটা ট্রান্সলেট হয়ে কি হয়ে যাবে, হ্রস্বকার হয়ে যাবে। এবং এটা কিন্তু আপনারা দুইভাবে লিখতে পারবেন, ধুলোও লিখতে পারবেন, হ্রস্ব দিয়ে আকারও লিখতে পারবেন, দীর্ঘকার দিয়েও লিখতে পারবেন। এরপর আমরা একটু দেখি যে পূজা, এই পূজা শব্দটা হচ্ছে যে এদিকে কি হয়ে যাচ্ছে, পুজো হয়ে যাচ্ছে। তো আমাদের এই ধুলাটা সাধারণত এখন ব্যবহার করা হয় না, এটা আধুনিক বাংলা ব্যাকরণে এটা কিন্তু ভুল আছে। তাহলে ধুলি শব্দটা কি হবে, ধুলো। আর পূজা শব্দটা কি হবে, ওকে ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি জানাবেন। তাহলে আমরা এরপরে এটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ। আপনারা এখান থেকে একটা বানান কিন্তু পরীক্ষার মধ্যে ইনশাল্লাহ পেতে পারেন। এই যে কথাটা যে লিখলাম, এই কথাটার প্রুফ আমরা কখন পাবো, আমরা ক্লাসের শেষে ইনশাল্লাহ পাবো। ওকে, এরপর আমরা একটু দেখি পরবর্তীতে কি আছে দেখেন। তাহলে আমাদের কখন উ হবে, কখন অনুস্বার হবে, এই বানানটা আমরা একটু দেখি। আপনারা এক কথায় মনে রাখবেন, যে সকল শব্দগুলোকে সন্ধি বিচ্ছেদ করা যাবে, যে সকল শব্দগুলোকে
সন্ধি বিচ্ছেদ করা যাবে সে সকল শব্দগুলোর বানানের ক্ষেত্রে কি হবে? অনুস্বার হবে। সেই সকল শব্দের বানানে কি হবে? অনুস্বার হবে। আর যে সকল শব্দের বানানে, অর্থাৎ যে সকল শব্দকে আমরা সন্ধি বিচ্ছেদ করতে পারবো না, সে সকল শব্দের বানানে কি হবে? ও হবে। এটা হলো এক কথায়। তাহলে আমরা একটু দেখি যে অহংকার শব্দটা, তাহলে আমাদের শব্দ ছিল অহংকার। তাহলে এই অহংকার শব্দটাকে আমরা কিন্তু সন্ধি বিচ্ছেদ করতে পারবো। অহম যোগ কার। এই যে দেখেন অহংকার, অহম যোগ কার, এই অহংকার শব্দটাকে আমরা সন্ধি বিচ্ছেদ করছি অহংকার। এই অহংকার শব্দটাকে যেহেতু সন্ধি বিচ্ছেদ করা যাচ্ছে, তাহলে আমরা অহংকার শব্দটা কিন্তু আমরা এভাবে লিখতে পারবো না। অহংকার আমরা এভাবে লেখা যাবে না, এটা ভুল। যখন আমরা এটাকে এই সকল শব্দগুলোকে একইভাবে ভয়ঙ্কর, সঙ্গীত, শুভঙ্কর, হৃদয়ঙ্গম, সংগঠন, এই সকল শব্দ কিন্তু সন্ধি সাধিত শব্দ। এই কারণে আমি শুরুর দিকে বলেছিলাম যে আমাদের সন্ধিটা জানা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। কারণ সন্ধিটা জানলে বানানের ক্ষেত্রে নত্যবিধান এবং সত্যবিধান, আর সন্ধি জানলে আমাদের বানানের ক্ষেত্রে 50% মতো বানান কিন্তু আমাদের সলভ হয়ে যায়। তাহলে আমরা পরবর্তীতে একটু দেখি। তাহলে যদি আমাদের এটাকে যদি সন্ধি বিচ্ছেদ করা না যায়, তখন এটা কি করতে হবে? ওয়া লিখতে হবে, এখানে অনুস্বার লিখতে পারবো না। যেমন এই বানানগুলো আপনারা দেখেন বারবার ভুল করেন কিনা, আমাকে একটু কাইন্ডলি জানাবেন যে বানানগুলো আমাদের পরীক্ষার মধ্যে আসে আমরা ভুল করি কিনা। যেমন আকাঙ্ক্ষা শব্দটা আমরা প্রায় সময় আকাঙ্ক্ষা শব্দটা কিন্তু এইভাবে লিখি। আমরা আকাঙ্ক্ষা শব্দটা এইভাবে লিখি। তাহলে আকাঙ্ক্ষা শব্দটা এইভাবে লিখলে কিন্তু কি হবে? ভুল হবে। আকাঙ্ক্ষা শব্দটা আমাদের কি লিখতে হবে? কারণ আকাঙ্ক্ষা কিন্তু সন্ধি সাধিত শব্দ না, এটা হচ্ছে সন্ধি বিচ্ছেদ করা যাবে না। এই কারণে এখানে কি ব্যবহার করতে হবে? ও ব্যবহার করতে হবে। এছাড়া এরপর আমাদের ক্ষীয়টা ব্যবহার করাই সবচেয়ে শুদ্ধ। এরপর আমরা একটু দেখি যে শৃঙ্খলা শব্দটা, আমরা দেখি যে শৃঙ্খলা শব্দটা আমরা প্রায় সময় এইভাবে লিখি। দেখেন তো আপনারা এই শৃঙ্খলা শব্দটা এভাবে লিখেন কিনা। তাহলে এই যে শৃঙ্খলা শব্দটা আমরা অনুস্বার দিয়ে লিখছি, অনুস্বার দিয়ে এটা ভুল হবে। কেন? কারণ আমরা কি এটাকে সন্ধি বিচ্ছেদ করা যাবে না। সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা, সেই বিষয়টা হলো অঙ্ক শব্দটা লেখার ক্ষেত্রে। দেখেন তো আপনারা প্রায় যারা আছে বাংলাদেশের মধ্যে প্রত্যেকে কিন্তু অঙ্ক শব্দটা এভাবে লিখে না, অনুস্বার দিয়ে। তাহলে আপনি অঙ্ক শব্দটাকে সন্ধি বিচ্ছেদ করতে পারবেন? অঙ্ক শব্দের মধ্যে কি দুইটা শব্দ আনা যাবে? যদি সন্ধি বিচ্ছেদের দুইটা নিয়ম বলেছিলাম যে শব্দ দুইটা থাকবে, একটা শব্দের মধ্যে একটা শব্দ, দুইটা শব্দ, এবং এই দুইটা শব্দের মধ্যে কি থাকবে? অর্থ থাকতে হবে। তাহলে এটাকে আমরা সন্ধি বিচ্ছেদ করতে পারবো? নর্মাল একটু চিন্তা করলে আমরা বোঝা যায় যেটাকে আমরা সন্ধি বিচ্ছেদ করতে পারবো না। এই কারণে এটা কি হবে? এটা অনুস্বার না বসে এখানে কি বসবে? এখানে ও বসবে। তাহলে এই বানানগুলো এখন থেকে আমরা মনে রাখবো যে বানানগুলা আমাদের কি হয়, যে পরীক্ষার মধ্যে যেগুলো আসে এগুলো আমাদের কি করতে হবে? ব্যবহার করতে হবে। আচ্ছা, এরপর আমরা পরবর্তীতে একটু দেখি যে বিবিধ বানান। তাহলে বিবিধ বানানের পরে আমাদের কিছু প্র্যাকটিস আছে, প্র্যাকটিসের মাধ্যমে আমরা ক্লাসটা শেষ করব। তাহলে এই যে দ্বন্দ্বস্ব, এই দ্বন্দ্বস্ব যদি কোনো একটা শব্দের সাথে যদি বসে, তখন এই দ্বন্দ্বস্ব শব্দের অর্থ হয়ে যাবে সাথে। আর যখন দ্বন্দ্বস্বের নিচে একটা ব বসবে, তখন এই দ্বন্দ্বস্বর অর্থ হয়ে যাবে, তখন এই দ্বন্দ্বস্বর অর্থ কি হবে? দ্বন্দ্বস্বর অর্থ হবে নিজের। তাহলে আপনাকে যদি আপনার পাড়ার প্রতিবেশী যে দাওয়াত দেন যে সপরিবারে, তাহলে এই বাক্যটা, এই শব্দটা কি শুদ্ধ হবে? অবশ্যই শুদ্ধ হবে না, কারণ উনি কিন্তু আপনাকে সপরিবারে মানে আপনাকে নিজেকে দাওয়াত দেন নাই। উনি কিন্তু আপনাকে সবাই, আপনার পরিবারের সবাইকে, আপনার স্ত্রী, সন্তান, মা বাবা সহ সবাইকে কিন্তু দাওয়াত দিয়েছেন। তাহলে যখন সবাইকে বোঝাবে, সবার সাথে বোঝাবে, তখন কিন্তু আমাদের লিখতে হবে কি? সপরিবারে। একইভাবে যখন আমরা স্বাক্ষর লিখবো, স্বাক্ষর কিন্তু আমরা কি দিয়ে লিখবো? দ্বন্দ্বস্বের নিচে ব বসাতে হবে। তাহলে আমরা খেয়াল করবো যে বিষয়গুলা, যে আমাদের স্বয়ের নিচে যখন আমরা ব বসাবো, এই স নিচে ব বসানোর অর্থ হলো এটা নিজের বোঝাবে। আর স্বয়ের নিচে যখন আমরা ব বসাবো না, তখন এই স্বর অর্থ কি হয়ে যাবে? সাথে হয়ে যাবে। এরপর আমরা একটু দেখি কখন আমরা দ্বন্দ্বস্ব ত বসাবো। এই বানানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আপনারা খুব ভালো করে এই বানানটা খেয়াল করবেন। আজ জীবনে কিন্তু এই বানানটা ভুল হবে না। এটা কিন্তু একটা হচ্ছে বড় ত, এই ছোট ত, এটা হলো বড় ত। অর্থাৎ কখন আমাদের দ্বন্দ্বস্বের সাথে ত বসাবো, কখন আমরা দ্বন্দ্বস্বের সাথে থ বসাবো, এই জিনিসটা আমরা একটু দেখি। তাহলে যখন ধরুন আমি একটা শব্দ লিখলাম, এই শব্দটার নাম হলো মুখস্থ, এই শব্দটার নাম লিখলাম মুখস্থ, আবার লিখলাম আমি প্রশস্ত। ধরুন আপনি মুখ শব্দটা লিখলেন, আপনি লিখলাম কি? মুখ শব্দটা। যখন আপনি এই মুখ শব্দটাকে আলাদা করে, যদি আমি মুখস্থ শব্দটার মধ্যে, তাহলে একটু খেয়াল করেন এখানে, তাহলে এই মুখস্থ শব্দটাকে যদি আমি মুখস্থ শব্দটাকে যখন আমরা আলাদা করব, অর্থাৎ দ্বন্দ্বস্ব ত এবং দ্বন্দ্বস্ব থ কখন বসবে দেখেন। যদি আমি এটাকে যদি মাঝখানে আলাদা করি, এই শব্দটা যদি পরিপূর্ণ অর্থ থাকে, এই শব্দটার কি থাকে? তাহলে যদি পরিপূর্ণ অর্থ থাকে, তখন এই দ্বন্দ্বস্ব থ এর পরিবর্তে এখানে কি বসবে? দ্বন্দ্বস্ব থটা বসবে, বা এটা আমরা এভাবে লিখতে পারি। তাহলে যে মুখস্থ শব্দটার বানান কি হবে? দ্বন্দ্বস্ব থ বসবে। কেন? কারণ এই মুখস্থ শব্দটাকে যদি আমরা আলাদা করি, অর্থাৎ দ্বন্দ্বস্ব থ
দ্বন্দ্বস্ব ত বা থ থেকে যদি আমরা আলাদা করি, যদি শব্দটার অর্থ থাকে, শব্দটার পরিপূর্ণ অর্থ থাকলে তখন বানান হবে দ্বন্দ্বস্ব থ। তখন বানান কি হবে? দ্বন্দ্বস্ব থ। আর যদি শব্দটার যদি পরিপূর্ণ অর্থ যদি না থাকে তখন বানানের ক্ষেত্রে কি হবে? দ্বন্দ্বস্ব ত। যেমন আমি এখানে একটা শব্দ নিলাম, সেটা হলো বিপদগ্রস্ত। তাহলে এই বিপদগ্রস্ত শব্দটাকে যদি আমি এর অর্থাৎ দ্বন্দ্বস্ব ত এর আগে পর্যন্ত যদি আমরা এটাকে কি করি? আলাদা করি, তাহলে বিপদগ্র এর কিন্তু কোনো পরিপূর্ণ অর্থ নেই। এটার কি নেই? পরিপূর্ণ অর্থ নেই। আমরা বিপদ মানে জানি যে বিপদ মানে হচ্ছে বিপদ, কিন্তু বিপদগ্রহ এই শব্দটার কিন্তু পরিপূর্ণ অর্থ নেই। এই কারণে এখানে বানানের ক্ষেত্রে কি হবে? দ্বন্দ্বস্ব থ হবে। তাহলে প্রশস্ত শব্দটার ক্ষেত্রে কি হবে? এই যে প্রশস্ত শব্দটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রশস্ত দন্তস্ব, এটাকে যখন আমরা আলাদা করব, এই প্র শব্দটার কিন্তু কোনো কি নেই? প্র শব্দটার কিন্তু কোনো অর্থ নেই। যেহেতু এটার কোনো অর্থ নেই, এই কারণে এখানে কি হবে? দ্বন্দ্বস্ব ত হবে। তাহলে আমরা পরবর্তীতে দেখি, পরবর্তীতে কি রয়েছে। তাহলে সন্ধি সাধিত শব্দের পরে আমরা দেখি পরবর্তীতে, ধরেন আমি কখন দ্বন্দ্বস্ব বসাবো, কখন মূর্ধন্য ষ বসাবো, এই বানানের নিয়মটা আমরা একটু দেখি। যদি কোনো একটা শব্দ, বিশেষত স্বর ও বা স্বর আ, এরপরে যদি দ্বন্দ্বস্ব আসে, এই দ্বন্দ্বস্বটা কি হয়ে যাবে? দ্বন্দ্বস্ব হবে। আর হ্রস্ব ই অথবা দীর্ঘ ই এরপর সাথে যদি দ্বন্দ্বস্ব আসে, এই দ্বন্দ্বস্বটা কি হয়ে যাবে? মূর্ধন্য ষ হয়ে যাবে। তাহলে আমরা কিছু শব্দ লিখি, যেমন আমরা লিখলাম যে আবিষ্কার, এরপর আমরা লিখলাম যে পরিষ্কার, পুরস্কার, এদিকে আমরা লিখলাম তিরস্কার, এরপর আমরা লিখলাম বহিষ্কার। তাহলে এখানে আমাদের উপরের নিয়ম অনুসারে কোনটা শুদ্ধ? দেখেন, যদি আমাদের কোনো একটা শব্দের পূর্বে দ্বন্দ্বস্ব এর পূর্বে যদি স্বর ও বা স্বরা থাকে, তাহলে দ্বন্দ্বস্বর পরে যেটাই থাকুক এটা কিন্তু দ্বন্দ্বস্ব হয়ে যাবে। এরপরে যদি আমাদের হ্রস্বই বা দীর্ঘই থাকে, এরপরে যদি দ্বন্দ্বস্ব থাকে, এই দ্বন্দ্বস্বটা কি হয়ে যাবে? মূর্ধন্য ষ হয়ে যাবে। তাহলে আমরা একটু দেখি যে আবিষ্কার শব্দটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ব যোগ হ্রস্বই। তাহলে হ্রস্বইর পরে কিন্তু একটা দ্বন্দ্বস্ব কিন্তু অলরেডি এখানে আছে। যখন আমরা এটাকে শুদ্ধ বানানের মধ্যে রূপান্তরিত করব, তাহলে আমরা বলেছিলাম যে হ্রস্বই বা দীর্ঘই পরে যদি দ্বন্দ্বস্ব থাকে, দ্বন্দ্বস্বটা কি হয়ে যাবে? মূর্ধন্য ষ হয়ে যাবে। তাহলে আমরা আবিষ্কার শব্দটা কি লিখব? মূর্ধন্য ষ লিখতে হবে। একইভাবে পুরস্কার শব্দটার মধ্যে দেখেন যেখানে কি আছে, এখানে হচ্ছে র আছে। তাহলে আমরা র ক্ষেত্রে আমরা বলেছিলাম যে আমাদের যদি স্বর অ বা স্বরা থাকে, তার মানে র মানে হচ্ছে যে এর সাথে একটা অধ্বনি যুক্ত আছে, যেহেতু অ হচ্ছে একটা নীলিন বর্ণ। অ হচ্ছে একটি কি বর্ণ? নীলিন বর্ণ। এই নীলিন বর্ণর অর্থ হলো যে সকল শব্দের সাথে কোনো ধরনের মহাপ্রাণ ধ্বনিগুলো যুক্ত হয় না, সে সকল শব্দের পরে কিন্তু অধ্বনি যুক্ত হয়। তাহলে অ এর পরে যে দ্বন্দ্বস্বটা রয়েছে, দ্বন্দ্বস্বটা কি থেকে যাবে বলেন তো? এই দ্বন্দ্বস্বটা কিন্তু দ্বন্দ্বস্ব থেকে যাবে। তাহলে পুরস্কার শব্দটার বানান কি হবে? পুরস্কার শব্দটার বানান কিন্তু পুরস্কারই হবে। তাহলে কিভাবে আমরা তিরস্কার এবং বহিষ্কার এই দুটা বানান দেখি শুদ্ধ করি। তাহলে আমরা তিরস্কার, তাহলে এখানে তিরস্কার শব্দটা বানান শুদ্ধ, আর বহিষ্কার শব্দটা কি হবে? মূর্ধন্য ষ হবে। আচ্ছা, এরপর আমরা একটু দেখি পরবর্তীতে আমাদের সন্ধি সাধিত শব্দ। তাহলে সন্ধি সাধিত শব্দের বানানের ক্ষেত্রে আমাদের বানানের মধ্যে দেখা যায় অনেক সময় বিসর্গ জাতীয় শব্দ আসে, কিন্তু দেখি আমাদের মনে হয় যে বিসর্গ হবে, আবার কখনো মনে হয় বিসর্গ হবে না। তাহলে কখন বিসর্গ হবে আর কখন বিসর্গ হবে না, এই বিষয়গুলো আমরা একটু দেখি। তাহলে প্রথম আমরা একটু দেখি যে বিসর্গবিহীন সন্ধি, অর্থাৎ সন্ধির মধ্যে আমাদের এই শব্দটা হচ্ছে প্রথম শব্দ যোগ দ্বিতীয় শব্দ। আমরা শুরুর দিকে বলেছিলাম এর মাধ্যমে যে শব্দটা গঠিত হবে এটা হলো সন্ধি সাধিত শব্দ। শব্দটার নাম কি হবে? এই শব্দটা হবে সন্ধি সাধিত শব্দ। মনে রাখবেন, সন্ধির মধ্যে কখন বিসর্গ হবে, কখন বিসর্গ হবে না। অর্থাৎ আমাদের বিসর্গ সন্ধির মধ্যে এমন কিছু সাধিত শব্দ গঠিত হয় যে শব্দগুলা গঠনের মধ্যে বিসর্গ দেখা যায়, আবার অনেক সময় বিসর্গ দেখা যায় না। আমরা এখন দেখব কখন বিসর্গ হবে না, অর্থাৎ বিসর্গবিহীন সন্ধি। মনে রাখবেন, যদি সন্ধি সাধিত শব্দের ক্ষেত্রে প্রথম শব্দের শেষ অক্ষর, অর্থাৎ এটা হলো প্রথম শব্দের শেষ অক্ষরে যদি তালব্য শ, মূর্ধন্য ষ, দন্তস্ব, ওকার, রেফ, র এগুলো যদি থাকে, তখন সন্ধি মধ্যে কিন্তু বিসর্গ হবে, সন্ধি বিচ্ছেদে কিন্তু বিসর্গ হবে, বাট সন্ধি সাধিত শব্দের মধ্যে কি হবে না? বিসর্গ হবে না। তাহলে আমরা একটু দেখি যে ততোধিক শব্দটা, তাহলে আমরা একটু প্রথমে ততোধিক শব্দটা একটু লিখি। এই ততোধিক শব্দটাকে যদি আমরা ভাঙি, আমরা প্রথম শব্দের শেষ অক্ষরে কি পাচ্ছি দেখেন, প্রথম শব্দের শেষ অক্ষরে পাচ্ছি তথ যোগ, এটা হচ্ছে পরের অক্ষর, দ্বিতীয় অক্ষর সেটা হলো অধিক। তথ যোগ অধিক সমান হলো ততোধিক। তাহলে আমি বললাম এখানে কি দেখেন, এই যে প্রথম শব্দের শেষ অক্ষর হচ্ছে তত, এটা ওকার রয়েছে। তাহলে প্রথম শব্দের শেষ অক্ষরে যদি ওকার থাকে, এই যে ওকার যদি থাকে, তাহলে আমি বললাম যে সন্ধিতে বিচ্ছেদের মধ্যে কি হবে? এই যে বিচ্ছেদের মধ্যে বিসর্গ হবে, বিচ্ছেদের মধ্যে কি হবে? বিসর্গ হবে।
কিন্তু সন্ধির মধ্যে কি হবে না, সন্ধি সাধিতর মধ্যে কি হবে না, বিসর্গ হবে না। আমাদের বানানের মধ্যে কিন্তু এই জিনিসটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমাদের এই বানানটা কিন্তু পরীক্ষায় গুরুত্বপূর্ণ না, পরীক্ষায় হচ্ছে যে পরের বানানটা কখন বিসর্গ হবে। দেখেন এখানে এই যে বিসর্গ, তো এখানে দেখেন যে বিসর্গ নিয়ে সন্ধি, অর্থাৎ আমাদের এই বানানগুলোর শেষে কিন্তু বিসর্গ রয়েছে। আমাদের পরীক্ষায় কিন্তু এই বানানগুলো আমাদের সমস্যার সৃষ্টি করে। তাহলে আমরা একটু দেখি, ওইটা ছিল কি, ওইটা ছিল প্রথম বর্ণের শেষ অক্ষরে যদি তালব্য শ, মূর্ধন্য ষ, দন্তস্ব, ওকার, রেফ এই শব্দগুলো যদি থাকে, তাহলে সন্ধির বিচ্ছেদের মধ্যে বিসর্গ হবে, সাধিতের মধ্যে কি হবে না, বিসর্গ হবে না। আবার কখন দুইটা জায়গায় বিসর্গ হবে, অর্থাৎ সন্ধি বিচ্ছেদ বিসর্গ হবে, সন্ধি সাধিত শব্দের মধ্যে বিসর্গ হবে। তাহলে এটার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, যদি আমাদের দ্বিতীয় শব্দের প্রথম অক্ষরে, প্রথম বর্ণ বা অক্ষরে যদি ক, খ, ফ, ফ, ক্ষ, দন্ত, স যদি থাকে, তাহলে আমাদের সন্ধি বিচ্ছেদের মধ্যে বিসর্গ হবে, সন্ধি সাধিত শব্দের মধ্যে কি হবে, বিসর্গ হবে। তাহলে আমরা কিছু বানান দেখি। ধরুন আমরা লিখলাম মনুকষ্ট। এই যে মনুকষ্ট শব্দটা, প্রথমে আমরা লিখলাম এই যে মনুকষ্ট। আবার একটু দেখি মনুকষ্ট শব্দ। তাহলে এই মনুকষ্ট শব্দটা হচ্ছে একটা সন্ধি সাধিত শব্দ, কারণ আপনারা বুঝতে পারছেন যে এখানে মন একটা শব্দ, কষ্ট একটা শব্দ। তাহলে আমরা এগুলো একটু আলাদা করে দিই। এই যে মন যোগ কষ্ট, তাহলে মন যোগ কষ্ট সমান হচ্ছে মনুকষ্ট। এখন আমাদের নিয়মটা ছিল কি, নিয়মটা হলো দ্বিতীয় বর্ণের বা দ্বিতীয় শব্দের এই দুইটা জিনিসের নাম হলো কি, বিচ্ছেদ। আর এখান থেকে যে শব্দ, এই শব্দটা হচ্ছে সাধিত শব্দ। ওকে, আমরা আরেকবার বলছি। তাহলে প্রথমে যে বিষয়টা, অর্থাৎ সন্ধি সাধিত শব্দ আর বিচ্ছেদ, এই বিষয়টা আমরা শুরুর দিকে ক্লিয়ার করলাম যে বিচ্ছেদ কাকে বলে, সন্ধি সাধিত শব্দ কাকে বলে। এখন দেখেন, যদি বিচ্ছেদের মধ্যে, অর্থাৎ এই বিচ্ছেদ শব্দটার মধ্যে দ্বিতীয় যে বর্ণটা রয়েছে, দ্বিতীয় যে শব্দটা রয়েছে, এটা হলো প্রথম শব্দ, এটা হলো দ্বিতীয় শব্দ। তাহলে এই দ্বিতীয় শব্দের প্রথম যে অক্ষরটা, দ্বিতীয় শব্দের প্রথম বর্ণ বা অক্ষরটা যদি ক, খ, প, ফ, ক্ষ এবং দন্তস্ব যদি থাকে, তাহলে বিচ্ছেদের মধ্যে কি হবে, বিসর্গ হবে, সন্ধি সাধিতের মধ্যে কি হবে, বিসর্গ হবে। তার মানে আমরা বিচ্ছেদের মধ্যে কি দিব, বিসর্গ দিব। একইভাবে যখন আমরা এটাকে সন্ধি সাধিত করব, তখন এখানেও কি দিতে হবে, বিসর্গ দিতে হবে। এই দেখেন, মন যোগ কষ্ট সমান হলো মনুকোষ। একইভাবে মনক্ষুণ্ণ আপনারা দেখেন, যখন আপনাকে এটাকে আলাদা করবেন, এই যে মনক্ষুণ্ণ শব্দটাকে যদি আমরা আলাদা করি, তাহলে আমরা এখানে পাচ্ছি মন যোগ ক্ষুণ্ণ। তাহলে এই যে দেখেন, দ্বিতীয় শব্দের প্রথম অক্ষর যদি ক্ষীণ থাকে, এই যে ক্ষীণ যদি থাকে, তখন আমাদের সন্ধির মধ্যে বিচ্ছেদের মধ্যে কি হবে, বিসর্গ হবে, আর সন্ধির মধ্যেও কি হবে, বিসর্গ হবে। তাহলে এই যে শব্দগুলা, যদি কোনো শব্দের মধ্যে যদি প্রথম অক্ষর, অর্থাৎ প্রথম শব্দের শেষ অক্ষরে যদি তালব্য শ, মূর্ধন্য ষ, দন্তস্ব, ওকার, রেফ যদি র যদি থাকে, সেই ক্ষেত্রে আমাদের সন্ধিদের মধ্যে বিচ্ছেদের ক্ষেত্রে কি হবে, বিচ্ছেদ আমরা বিসর্গ দিব, কিন্তু আমরা সন্ধিদের মধ্যে কি দিব না, বিসর্গ দিব না। এটাই হলো আমাদের নিয়ম। এখন বলেন আপনাদের ক্লিয়ার হয়ে গেছে না? তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখবো, এক্সাম্পলগুলোর মাধ্যমে আমরা মূলত এটা নির্ণয় করার চেষ্টা করব। যেমন যে বানানটা আমাদের পরীক্ষার মধ্যে সবচেয়ে বেশি আসে, সেটা হলো শিরশ্ছেদ। শিরশ্ছেদের মধ্যে পরীক্ষায় বানানটা কিন্তু এইভাবে আসে, দেখবেন শিরশ্ছেদ শব্দটার বানানটা পরীক্ষায় এইভাবে আসে। তাহলে এখানে সন্ধি সাধিত শব্দের মধ্যে কি বিসর্গ হবে, হবে না। কেন হবে না? কারণ আমরা একটু দেখি যে শিরশ্ছেদ শব্দটাকে যদি আমরা ভাঙি, আমরা পাচ্ছি কি, শিরস যোগ, তাহলে এই যে শিরস শব্দটা, এই শব্দটা হচ্ছে যে প্রথম শব্দের শেষ অক্ষরে যদি তালব্য শ, মূর্ধন্য ষ, দন্তস্ব, আমরা বলেছিলাম যে তালব্য শ, মূর্ধন্য ষ, দন্তস্ব, ওকার, রেফ, র যদি থাকে, তাহলে বিচ্ছেদের ক্ষেত্রে আমাদের কি দিতে হবে, বিসর্গ দিতে হবে। বাট আমাদের সন্ধির ক্ষেত্রে কি দিতে হবে না, সন্ধি সাধিতের মধ্যে আমাদের কি দিতে হবে না, বিসর্গ দিতে হবে। এটা আমাদের পরীক্ষার মধ্যে অনেকবার আসছে এই বানানটা, আপনারা একটু দেখবেন। একইভাবে এখানে যতগুলো বানান রয়েছে, যেমন অহরহ শব্দটাও কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে আসে, অহরহ শব্দটা। তাহলে অহরহ শব্দটা কি হবে, অহ যোগ অহ সমান হচ্ছে অহরহ। এখানে কিন্তু বিচ্ছেদের মধ্যে কি হবে না, বিচ্ছেদের মধ্যে সন্ধি হবে, বাট আমাদের সাধিত শব্দের মধ্যে কি হবে না, সন্ধি হবে না। এরভাবে এখানে আমাদের যতগুলো বানান রয়েছে, পুরস্কার, মনস্কামনা, তিরস্কার, চতুষ্পদ, নিষ্ফল, নিষ্পান, দুষ্প্রাপ্য, বহিষ্কৃত, দুষ্কৃতি, আবিষ্কার, চতুষ্কোণ, বাচস্পতি, ভাস্কর, এই সকল বানান হচ্ছে এই নিয়মগুলো থেকে এসেছে। তাহলে এখানে আমরা কিছু বানান, অর্থাৎ আমাদের 100টার মতো আমরা বানান দেখি, যে বানানগুলো আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। 100টি গুরুত্বপূর্ণ বানান। মোটামুটি এই গুরুত্বপূর্ণ বানানগুলো যদি আপনারা একটু দেখে ফেলেন, তাহলে এখানে আমরা কি করতে পারবো, এখানে আমরা একটু লিখতে পারবো। তাহলে অতিথি শব্দটার বানান কি হবে, অতিথি শব্দটার বানানের মধ্যে দেখতে পাচ্ছি যে এখানে একটা রস্যিকার দিয়ে দেওয়া আছে, আর একটা হলো দীর্ঘিকার দিয়ে দেওয়া আছে। তাহলে আমরা বলেছিলাম যে রস্যই বা দীর্ঘই যেগুলোতে শুদ্ধ, এই সকল শব্দ বানানের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, বাংলা একাডেমি কর্তৃক প্রণীত বাংলা বানান নিয়ম অনুসারে এই দীর্ঘিকারটা কি হয়ে যাবে, রস্যিকার হয়ে যাবে। তার মানে অতিথি শব্দের বানান কি হবে, রস্যিকার হবে। এছাড়া অধ্যয়ন শব্দটার মধ্যে আমরা দেখি যে অধ্যয়ন শব্দটার বানান কিন্তু অধ্যয়ন দিয়ে লিখতে হয়,
এছাড়া ব্যুৎপত্তি শব্দটার বানান কি হবে? ব্যুৎপত্তি শব্দটা যদি এখানে একটা ভুল আছে, এটা হবে দীর্ঘকার দিয়ে। ব্যুৎপত্তি শব্দটা হবে দীর্ঘকার দিয়ে, কারণ এই ব্যুৎপত্তি শব্দটা হলো একটা তৎসম শব্দ। যে সকল শব্দ তৎসম শব্দ থাকবে, এই সকল শব্দের বানানের ক্ষেত্রে আমাদের দীর্ঘকার ব্যবহার করবে। তাহলে বিভীষিকা শব্দটার বানান কি হবে? বিভীষিকা শব্দটার বানান কিন্তু বিভীষিকা হবে। তাহলে বলেন যে বিভীষিকা শব্দটার বানান কেন অশুদ্ধ? বিভীষিকা শব্দটার বানান কেন ইগা হবে? কারণ আমরা বলেছিলাম যে ইকা প্রত্যয়যুক্ত সকল শব্দ, সকল ইকা প্রত্যয়যুক্ত শব্দ কি হবে? সকল ইকা প্রত্যয় শব্দগুলা রস্বীকার হবে। এ কারণে বিভীষিকা শব্দের মধ্যেই রস্বীকার হবে। এছাড়া মন্ত্রিসভা আমরা বলেছিলাম যে মন্ত্রী শব্দটা অর্থাৎ এই প্রত্যয়যুক্ত শব্দের সাথে যদি আমরা এটাকে যদি আমরা সমাসাধিত শব্দ করি, তখন এটা কি হয়ে যাবে? এই দীর্ঘিকারটা কি হয়ে যাবে? রস্বীকার হয়ে যাবে। এই কারণে মন্ত্রিসভাটা কি হবে? মন্ত্রিসভা হবে। আমাদের এই 6 নম্বর বানানটা খুব গুরুত্বপূর্ণ, যেটা আমাদের পরীক্ষার মধ্যে আসে। এই মুমূর্ষ শব্দটার বানানটা দেখেন, একটা হচ্ছে রস্যকার, একটা হলো দীর্ঘকার, একটা হলো রস্যকার, অর্থাৎ রস্যৌ দীর্ঘৌ রস্যৌ। এবার মনে রাখবেন, রস্যৌ দীর্ঘৌ রস্যৌ। তাহলে মুমূর্ষ শব্দটার বানানের প্রথমে আসবে রস্যকার, এরপর আসবে দীর্ঘকার এবং সর্বশেষ আসবে কি? রস্যকার। তাহলে রস্যৌ দীর্ঘৌ, এভাবে হচ্ছে আমাদের বানানটা মনে রাখতে হবে। এরপর আমরা একটু দেখি যে মনোপদ। তাহলে মনোপদের বানানের মধ্যে দেখেন, আমরা একটু আগে যেটা বললাম যে কখন বিসর্গ হবে, কখন বিসর্গ হবে না। তাহলে মনোপদ শব্দটার বানান নরমালি মনে হচ্ছে শুদ্ধ, কিন্তু আপনি যখন মনোপদ শব্দটাকে সন্ধি বিচ্ছেদ করবেন, যোগ পদ, আমরা পাচ্ছি মন যোগ পদ। তাহলে এই যে দেখেন মন, এই শব্দটার শুরুতে বিসর্গ হবে। তাহলে তাহলে আমরা বলেছিলাম যে দ্বিতীয় শব্দের প্রথম অক্ষরে যদি ক, খ, ফ, ফ এবং ক্ষীয় যদি ক্ষীয় এবং দন্তস্ব এই 6টা বর্ণ যদি থাকে, তাহলে সন্ধির মধ্যে বিচ্ছেদ বিসর্গ হবে, আর সাধিত শব্দের মধ্যে কি হবে? বিসর্গ হবে। এ কারণে মনোপদ শব্দটার বানান কি হবে? বিসর্গ দিয়ে হবে। মনোপদ শব্দটার বানান কি হবে? বিসর্গ দিয়ে হবে। একইভাবে দেখেন যে মনোযোগ, তাহলে মনোযোগ শব্দটার বানানের মধ্যে যে যোগ শব্দটা দেখেন, এই যে যোগ শব্দটা, এই যোগ যে শব্দটা, এই যোগ শব্দটার সাথে কিন্তু ক, খ, ফ, ফ, ক্ষীয় এই শব্দগুলো নাই। এই শব্দগুলো না থাকার কারণে এখানে কিন্তু কি হবে না? বিসর্গ হবে না। এখানে কি হবে না? বিসর্গ হবে না। এখানে যখন আমরা বানানটা করব, তখন কি হবে? মনোযোগ যোগ, তখন হচ্ছে মনোযোগ। অর্থাৎ এখানে এই ওকারের পরিবর্তে এখানে কি হবে? বিসর্গ বসাতে হবে। যেহেতু ওকারের পরিবর্তে বিসর্গ বসাতে হচ্ছে, এখানে আমাদের ওকারটা কিন্তু এখানে দিতে হবে, কারণ ওকারের পরিবর্তেই কিন্তু বিসর্গটা আসছে। তাহলে আমরা বলেছিলাম প্রথম শব্দের শেষ অক্ষরে যদি তালব্য শ, মূর্ধন্য ষ, দন্তস্ব, ওকার, রেফ, র এগুলো যদি থাকে, তখন সেটা কি হয়ে যাবে? তখন সেই বানানটা হয়ে যাবে বিসর্গবিহীন বানান, অর্থাৎ বানানের ক্ষেত্রে বিসর্গ হবে না। আর যদি দ্বিতীয় শব্দের প্রথম অক্ষরে যদি ক, খ, ফ, ফ, ক্ষীয়, দন্তস্ব যদি থাকে, সে বানানটা কি হয়ে যাবে? বিসর্গযুক্ত বানান হয়ে যাবে। তাহলে এই যে শিরশ্ছেদ দেখলাম যে শিরশ্ছেদ শব্দটা বানান কি হবে? এই যে ছেদ শব্দটা কি হয়ে যাবে? মূর্ধন্য ষ, ছ হয়ে যাবে। কেন? কারণ আমাদের বিসর্গ সন্ধির বানানের নিয়ম অনুসারে। তাহলে মনমোহন, যেখানে আমরা মন দেখবো, এই মনটা কি হয়ে যাবে? মন হয়ে যাবে। কেন মন হয়ে যাবে? এই যে আমরা বললাম এগুলো হচ্ছে যে বিসর্গ সন্ধির উদাহরণ। যেহেতু এগুলো বিসর্গ সন্ধির উদাহরণ, আমাদের মনে রাখতে হবে বিসর্গ সন্ধির ক্ষেত্রে আমাদের এই যে বিসর্গ সন্ধির পরিবর্তে কিন্তু আমরা ওকারটা ব্যবহার করি। অর্থাৎ আমাদের 6টা শব্দ ব্যবহার করি, এখানে যেহেতু আমাদের ওকারটাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, এখানে আমাদের ওকারটা ব্যবহার করতে হবে। এই যে দেখেন মনোকষ্ট, বিসর্গযুক্ত বানান। ভৌগোলিক, যেহেতু ইক প্রত্যয়ন্ত শব্দ, এই কারণে ভৌগোলিক শব্দটা কি হবে? ইক দিয়ে হবে। এছাড়া পরবর্তী আমরা কিছু দেখি যে ভুবন শব্দটা। তাহলে ভুবন এই শব্দটা হচ্ছে একটা চলিত শব্দ। আমরা বলেছিলাম যে চলিত ভাষার শব্দগুলা কি হবে? রস্যকার দিয়ে হবে। চলিত ভাষার শব্দগুলো কি হবে? রস্যকার দিয়ে হবে। একমাত্র তৎসম শব্দ যেখানে আমরা বসাবো, এই তৎসম শব্দগুলো বানানোর ক্ষেত্রে আমাদের দীর্ঘকার বসাতে হবে। এছাড়া ভুল শব্দটাও একই কারণে অশুদ্ধ, যে ভুল দীর্ঘকার রয়েছে, যেহেতু ভুল একটা হচ্ছে অতৎসম শব্দ, এই কারণে ভুল শব্দটা কি হবে? রস্যকার হবে। তাহলে ভ্রাতুষ্পুত্র বানানটা কি হবে? ভ্রাত্য দিয়ে, ব্যক্ত শব্দটা বানান হচ্ছে ব্যক্ত দিয়ে, ব্যর্থ বৈকারণিক, যেটা হচ্ছে বৈকারণ হবে। লজ্জাস্কর শব্দটার বানানটা কিন্তু অশুদ্ধ। লজ্জাস্কর শব্দটার বানান কি হবে? লজ্জাস্কর শব্দটা বানানোর ক্ষেত্রে লজ্জাকর হবে। এখন কিন্তু লজ্জাস্কর বানান ব্যবহার করা যাবে না। এখন কি বানান ব্যবহার করতে হবে? লজ্জা ব্যবহার করতে হবে। একইভাবে যে দূরত্ব শব্দটা আমরা বলেছিলাম, যে দূরত্ব শব্দের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, যদি দূর শব্দটার মাধ্যমে যদি দূর বা দূরত্ব বোঝায়, তখন এই দূর শব্দটার ক্ষেত্রে বানান কি হবে? দীর্ঘকার হয়ে যাবে। তাহলে শুশ্রূষা, এই শব্দটা আপনারা একটু মনে রাখবেন যে শুশ্রূষা, তাহলে শ্রু অর্থাৎ আমাদের তালব্যস্য উকার এবং দীর্ঘ উকার যে নিয়মটা ছিল, এই নিয়ম অনুসারে এই বানানটা কিন্তু প্রযোজ্য হবে। অর্থাৎ আমাদের কিছু কিছু শব্দের বানান রয়েছে, যে শব্দ বানানের ক্ষেত্রে রস্যও, তারপরে হচ্ছে দীর্ঘও, এবং এরপরে যদি কোনো বর্ণ আসে, এই বর্ণটা যদি রস্যকার দীর্ঘকার আসে, তখন সেটা কি হয়ে যাবে? রস্যকার হয়ে যাবে। তাহলে এটা মনে রাখবেন কিভাবে? সেটা হচ্ছে যে
প্রথমে আমাদের রস্যকার আসবে, এরপর হচ্ছে দীর্ঘকার। এভাবে আমাদের অনেকগুলো বানান আসে, সেটা হলো শুশ্রূষা, এরপর হচ্ছে মুমূর্ষু। এই সকল শব্দের বানানের ক্ষেত্রে রস্যকার এবং দীর্ঘকার ব্যবহার করতে হবে। এরপর আমরা একটু দেখি যে অঞ্জলিযুক্ত সকল শব্দ, অর্থাৎ যে সকল শব্দের ক্ষেত্রে আমরা অঞ্জলি ব্যবহার করব, যে সকল শব্দের ক্ষেত্রে আমরা অঞ্জলি ব্যবহার করব, সে সকল শব্দের বানানের ক্ষেত্রে কি হবে, দীর্ঘকার না দিয়ে সেটা কি ব্যবহার করতে হবে, রস্যিকার ব্যবহার করতে হবে। যেমন শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি, নর্মাঞ্জলি। তারপর হচ্ছে যে সকল অঞ্জলিযুক্ত শব্দ কি হবে, সকল অঞ্জলিযুক্ত শব্দ সাধারণত আমাদের রস্যিকার দিয়ে বসাইতে হবে। ওকে, এরপর আমরা একটু দেখি পরবর্তীতে কি আছে। পরবর্তীতে এই যে সন্ন্যাসী, এগুলো একটু দেখবেন। সংবলিত সূচিপত্রে যেমন আমরা বললাম যে সূচিপত্রে বানান সুষ্ঠু, স্বামী গৃহ হবে গৃহস্বামী। স্টেশনটা যেহেতু ইংরেজি শব্দ, ইংরেজি শব্দের বানানের ক্ষেত্রে কি হবে, দ্বন্দ্বস্ব হবে। স্নেহাসী, সস্টিক, হীনমন্যতা, বনস্পতি, তাহলে বনস্পতি বানানটা কি হবে, দ্বন্দ্বস্ব দিয়ে হবে। কারণ আমরা বলেছিলাম যে স্বর ও এরপরে যদি দ্বন্দ্বস্ব আসে, এই দ্বন্দ্বস্বটা কি হয়ে যাবে, দ্বন্দ্বস্ব হয়ে যাবে। তাহলে সরার পরে কি আসে, যদি দ্বন্দ্বস্ব আসে, সে দ্বন্দ্বস্বটা কি হয়ে যাবে, দ্বন্দ্বস্ব থেকে যাবে। তাহলে বনস্পতি শব্দের মধ্যে দন্তন্য, এরপরে কিন্তু একটা অধ্বনি আছে। তাহলে এরপরে যদি দ্বন্দ্বস্ব যুক্ত হয়, দ্বন্দ্বস্বটা কি হয়ে যাবে, দ্বন্দ্বস্বটা দ্বন্দ্বস্ব থাকবে, এটা মূর্ধন্যস্ব হবে না, এই জন্য বনস্পতিটা শুদ্ধ। আর ফরেস্টের শব্দটা যেহেতু ইংরেজি শব্দ, এই কারণে এটা কি হবে, দ্বন্দ্বস্ব দিয়ে হবে। এটা আমরা নত্যবিধান ও সত্যবিধানের মধ্যে যদি আমরা আলোচনা করবো, তাহলে প্রজ্জ্বল শব্দটার বানানটাও আপনারা মনে রাখবেন। এগুলো আমাদের পরীক্ষার মধ্যে আসে। আমাদের 100টি গুরুত্বপূর্ণ বানান, এটা হলো আমাদের বিভিন্ন পরীক্ষার মধ্যে এই বানানগুলো এসেছিল। আমরা এই বানানগুলো, গুরুত্বপূর্ণ বানানগুলো আমরা একটু দেখছি। তাহলে প্রাণী জগৎ, যে রস্যিকার দিয়ে হবে, যেহেতু দীর্ঘিকার এর সাথে যুক্ত আছে। পুরস্কার, প্রতিযোগিতা, পোস্টমাস্টার, দৈন্যতা। তাহলে দ্বন্দ্ব, নমস্কার। নমস্কার শব্দটা এইভাবে লিখতে পারবেন, অথবা নমস্কার শব্দটা আমরা চাইলে এইভাবে লিখতে, দুইটাই শুদ্ধ হবে। ন্যূনতম, এই বানানটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই বানানটা একটু মনে রাখবেন যে ন্যূনতম শব্দটা কিন্তু জফলা হবে না। ন্যূনতম শব্দটা বানান কি হবে, জবলাটা হবে প্রথম দন্তনের সাথে, দ্বিতীয় দন্তনের সাথে কোনো কি হবে না, জবলা হবে না। এছাড়া প্রাতরাশ, তাহলে প্রাতরাশ শব্দটার বানানের মধ্যে কিন্তু বিসর্গ ছিল। তাহলে আমরা যদি বিসর্গ সন্ধিটা মনে রাখতে পারি, তাহলে এখানে আমরা বুঝতে পারবো যে এটা বিসর্গ হবে নাকি বিসর্গ হবে না। এছাড়া পিপীলিকা, নিশিতিনী। তারপরে রয়েছে আমাদের নূপুর। নূপুর শব্দটা কিন্তু আমাদের একটা তৎসম শব্দ। সেখানে নূপুর শব্দটার মধ্যে কি হবে, দীর্ঘকার ব্যবহার করতে হবে। এতে গ্রামীণ শব্দটার মধ্যে মূর্ধন্য ব্যবহার করবে, কারণ আমরা জানি নত্যবিধান ও সত্যবিধান নিয়ম অনুসারে রি র মূর্ধন্যের পরে মূর্ধন্য, এদের পরে কিন্তু কি হবে, দন্তন্য না হয়ে মূর্ধন্য হবে। অর্থাৎ এদের পরে দন্তন্য না হয়ে মূর্ধন্য হবে। এই যে গ্রামীণের মধ্যে একটা র আছে, র এর পরে দন্তন্য না হয়, সেটা কি হয়ে যাবে, মূর্ধন্য হয়ে যাবে। একইভাবে এখানে আমাদের অনেকগুলো বানান আপনাদের এখানের জন্য দেওয়া আছে। সুতরাং আমাদের এই বানানগুলো আমরা একটু ভালো করে একটু পড়ে ফেললে মোটামুটি আমাদের হয়ে যাবে। উদিচি, ইতিপূর্বে, এই যে দেখেন ইতিপূর্বে এবং ইতিমধ্যে দুইটা বানানের ক্ষেত্রে আমাদের সমস্যার সৃষ্টি হয়। তাহলে দুইটা বানান আমরা একটু মনে রাখবো যে ইত মধ্যে, এই বানানটা শুদ্ধ হলো। তাহলে ইত যোগ মধ্যে। এখন দেখেন এই দুটো বানান দিয়ে আমরা আমাদের আজকের ক্লাসটা শেষ করব। এই দুটো বানানের আমাদের কিন্তু সবার এই দুটো বানান নিয়ে কিন্তু সমস্যা সৃষ্টি হয়েছে। তাহলে আমরা একটু দেখি এই দুটো বানানের ক্ষেত্রে কাহিনীটা কি। আসলে আমরা বলেছিলাম যে যদি কোনো একটা শব্দের শেষে যদি ও থাকে, তাহলে এই শব্দটার ও এর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারবো, আমরা কিন্তু বিসর্গ ব্যবহার করতে পারবো। কোথায়, বিচ্ছেদের মধ্যে। তাহলে আপনারা আমাকে বলেন তো, যদি ও বাদ দিয়ে আমরা যদি রস্যিকার ব্যবহার করি, অর্থাৎ আমরা ওটা না দিয়ে আমরা যদি এখানে এটি লিখি, তাহলে আমাদের এই বিসর্গ সন্ধি নিয়ম অনুসারে এটা কি হবে, এটা কি শুদ্ধ হবে? বিসর্গ সন্ধি নিয়ম অনুসারে এটা কি শুদ্ধ হবে? অবশ্যই শুদ্ধ হবে না। তাহলে আমাকে এটাকে যদি বিসর্গ বানাতে হয়, এখানে আমাদের 6টা বর্ণ লাগবে। একটা হলো তালব্যস্ব লাগবে, মূর্ধন্যস্ব লাগবে, দন্তস্ব লাগবে, র লাগবে, অথবা ওকার বা ও লাগবে। তাহলে এই 6টা বর্ণ যদি পাই, তখন আমরা এটাকে বিসর্গ বসাতে পারবো। যেহেতু আমরা এখানে বিসর্গ বসানোর জন্য আমাদের একটা শর্ত আছে, এই কারণে আমরা এখানে রস্যিকার দিয়ে বানানটা লিখতে পারবো না। আর এটার মাঝখানে কি বিসর্গ হবে, হবে না। কারণ আমরা বলেছিলাম যে দ্বিতীয় বর্ণের প্রথম অক্ষরে যদি ক, খ, প, ফ, ক্ষিয় এবং দন্তস্ব যদি থাকে, তখন বিচ্ছেদের মধ্যে বিসর্গ হবে, সন্ধির মধ্যে সাধিত শব্দের মধ্যে কি হবে, বিসর্গ হবে। যেমন আপনি ইতিপূর্বে শব্দটা দেখেন, তাহলে ইতিপূর্বে শব্দটার মধ্যে আমরা কি লিখি, যে ইত যোগ পূর্বে শব্দটা কিন্তু এভাবে, এই শব্দটাকে ভাঙলে কিন্তু আমরা এটা পাচ্ছি। তাহলে এখন আমরা কিন্তু এটাকে যখন বিচ্ছেদ করব, তখন কি হবে, তখন বিচ্ছেদের ক্ষেত্রে হবে ইত যোগ পূর্বে। এখন আমরা, এটা হচ্ছে আমাদের বিচ্ছেদ। এখন এই বিচ্ছেদ থেকে যখন আমরা এটাকে সাধিত শব্দের মধ্যে রূপান্তরিত করব, তখন আমরা দেখব যে এখানে বিসর্গ হবে কি হবে না। যেহেতু আমাদের দ্বিতীয় বর্ণের প্রথম অক্ষরে প আছে, তাহলে সাধিত শব্দের মধ্যে কি হবে, বিসর্গ হবে। আরো কিছু বানান এখানে আছে, আপনারা এই বানানগুলো জাস্ট একটু দেখে ফেলবেন। যদি আমাদের
এই বানানগুলা যদি বুঝতে পারেন তাহলে আপনারা এই বানানগুলা একটু ভালো করে একটু প্র্যাকটিস করলে মোটামুটি এই ১০০ শব্দের বানান থেকে এবং আমাদের যে লেকচার শিট রয়েছে এই লেকচার থেকে কিন্তু আপনারা কমন পাবেন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা ব্যক্ত করে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।